ভার্সিটির গেট দিয়ে ঢুকতেই প্রিন্সের পথ আগলে দাঁড়ায় ওর তিন বন্ধু, জয়, নাফিস আর শিহাব। জয়ের মুখটা কেমন যেন অন্ধকার হয়ে আছে। শুধু অন্ধকারই নয়, ওর বাঁ গালে 5 আঙুলের স্পষ্ট একটা লাল দাগ বসে আছে। তবে সেটা গতকালকের দাগ। প্রিন্স ভ্রু কুঁচকে জয়ের মুখের দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, তোর গালে চড়ের দাগ কেন রে? কার সাথে মারামারি করলি? আর বলিস না দোস্ত, জয় গতকাল এক মেয়ের হাত থেকে চড় খেয়েছে। জবরদস্ত চড়, একদম সপাটে বসিয়ে দিয়েছে। প্রিন্স অবাক হয়ে নিজের বন্ধুদের দিকে তাকায়। প্রিন্সের কাছে এটা বিশ্বাস করা কঠিন। ওদের গ্রুপটা ভার্সিটিতে বেশ পরিচিত। সেখানে জয়ের মতো ছেলে মেয়ের হাতে চড় খাবে, এটা ওরা হজম হচ্ছে না। কি, তোদের কি মান সম্মান বলতে কিচ্ছু নেই? একটা মেয়ের কাছে চড় খেয়েছিস? তোরা নিশ্চয়ই কোনো বড় আকাম করেছিস, না হলে কোনো মেয়ে হুট করে এসে চড় মারবে না। নির্ঘাত কোনো অসভ্যতামি করেছিস তোরা? আরে না প্রিন্স, তুই যেমনটা ভাবছিস তেমন কিছু না। জয় মেয়েটাকে বেশি কিছুদিন ধরে পছন্দ করছিল। গতকাল সাহস করে প্রপোজ করতে গিয়েছিল। ব্যাস, প্রপোজের উত্তরটা মেয়েটা মুখে না দিয়ে হাত দিয়ে দিয়েছে। চর মেরে গাল লাল করে দিয়েছে। প্রিন্স হাসিতে ফেটে পড়ে। ওর হাসির শব্দে আশেপাশে 2-1 জন ছাত্রছাত্রীও তাকিয়ে দেখে। কি, সামান্য একটা প্রপোজ করেছিস বলে চড় মেরেছে? যা, আজাইরা কথা বলিস না তো। একটা মেয়েকে ভালোবেসে কেউ প্রপোজ করলেই কি সে গায়ে হাত তুলবে নাকি? এটা কোনো যুক্তি হলো? নিশ্চয়ই তোরা কোনো ফালতু কথা বলেছিস। জয় এবার রেগে যায়, গালে দাগ ফুলে গেছে। ও বিরক্তি নিয়ে প্রিন্সের দিকে তাকিয়ে বলে, তুই তো এই কয়েকদিন ভার্সিটিতে ছিলি না, তাই হিরো সাজার চেষ্টা করছিস। তুই জানবি কি করে এখানে কি হয়েছে? ভার্সিটিতে নতুন একটা মেয়ে এসেছে, নাম মায়া। ওর ভাব দেখেছিস কখনো? আকাশচুম্বী অহংকার ওর। কাউকে ও মানুষ বলে পাত্তাই দেয় না। কোনো ছেলে ওর সীমানার কাছে গেলেই এমন মার মারে যে বাবারে বাবা। তোরা আসলে ছেলে নামের কলঙ্ক। তোদের লজ্জা হওয়া উচিত। একটা কাজ কর, তোরা কাল থেকে শাড়ি পরে বাড়িতে গিয়ে বসে থাক। তোরা চুরি পরলেও পারতি। একটা মেয়ে তোদের মারলো আর তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস কাটতি? কীভাবে পারলি তোরা এটা সহ্য করতে? আমার সামনে হলে তো দেখিয়ে দিতাম। দেখ দোস্ত, তুই যে জিনিসটা চোখে দেখিসনি সেটা নিয়ে ফালতু কথা বলিস না। মেয়েটা দেখতে যেমন সুন্দরী, মেজাজটাও তেমন মারাত্মক ডেঞ্জারাস। বড়লোকের এক মেয়ে সে। বাবা কি করে তা সঠিক জানে না, তবে চলাচলে বেশ বড়লোকই। তুই ওকে একবার দেখলে নির্ঘাত প্রেমে পড়ে যাবি। কিন্তু লিখে রাখ মামা, তুই ওকে পটাতে পারবি না, ওর ধারে কাছেও ঘেঁষতে পারবি না। আমি পটাতে পারবো না? তোরা আমার সামর্থ্য নিয়ে সন্দেহ করছিস? ভালো করে শুনে রাখ, প্রিন্স যাকে টার্গেট করে তার সাথে প্রেম ঘটতে বাধ্য। এটা শুধু সময়ের ব্যাপার। ঠিক আছে, চল আমাকে দেখিয়ে দে ওই মহিষিনী কন্যাকে, দেখি তার কত তেজ। আচ্ছা ঠিক আছে, খুব তো বড় বড় কথা বলছিস। যদি তুই মায়েকে পটাতে পারিস তবে তুই যা, খেতে চাস সব আমাদের পক্ষ থেকে ট্রিট, একদম গ্র্যান্ড ট্রিট হবে। কি বলিস, রাজি? প্রিন্স মুচকি হেসে নাফিসের দিকে হাত বাড়িয়ে দেয়, তারপর বলে, ওকে ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের চ্যালেঞ্জ আমি সানন্দে গ্রহণ করলাম। খুব দ্রুতই তোদের ভাবির সাথে পরিচয় করিয়ে দেব। 4 বন্ধু মিলে ভার্সিটির ক্যান্টিনের সামনের মাঠে আড্ডা দিয়েছিল। ঠিক এমন সময় ভার্সিটির মেইন গেট দিয়ে একটা কালো রঙের দামি স্পোর্টস কার প্রবেশ করে। গাড়ির ইঞ্জিনের শব্দে সবার নজর সেদিকে যায়। গাড়িটা এসে পার্কিং জোনের সামনে থামতেই দরজা খুলে বেরিয়ে আসে এক রূপসী তরুণী। ওর পরনে কালো রঙের সালোয়ার কামিজ, ওড়নাটা স্টাইল করে একপাশে রাখা। লম্বা রেশমি চুলগুলো খোলা অবস্থায় পিঠের উপর খেলা করছে। মেয়েটার উচ্চতা প্রায় 5 ফুট 8 ইঞ্চির মতো, ছিপছিপে গরম, গায়ের রং দুধের মতো ফর্সা। সবচেয়ে আকর্ষণীয় হলো ওর হাসলে ডান গালে একটা টোল পড়ে, আর গজদাঁত। ধুতির নিচে একটা ছোট্ট কালো তিল ও সৌন্দর্যকে অন্য মাত্রায় নিয়ে গেছে। ও গাড়ি থেকে নামতেই আরও 2টো সুন্দরী মেয়ে ওর কাছে এসে দাঁড়ায়। বোঝাই যাচ্ছে ওরা ওর ঘনিষ্ঠ বান্ধবী। জয় কনু দিয়ে প্রিন্সকে একটা গুঁতো দিয়ে বলে, মামা ওই যে দেখ, ওই মেয়েটাই মায়া, যে আমাকে চড় মেরেছে। দেখলি তো কি স্টাইল? ওই মেয়েটাই এখন পুরো ভার্সিটির ক্রাশ। টিসি নিয়ে এসে সরাসরি 3rd ইয়ারে ভর্তি হয়েছে। যদিও বয়সের হিসাবে আমাদের থেকে 1 বছরের সিনিয়র, কিন্তু ওর ভাব দেখলে মনে হয় ও এখানকার রানী।
কিরে, প্রেমে পড়লি তো? প্রিন্স যেন মায়াকে দেখে জমে গেছে। ওর চোখের পলক পড়ছে না। মায়ের প্রতিটি পদক্ষেপ যেন ওর হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছে। ও অপলক দৃষ্টিতে মায়ের দিকেই তাকিয়ে আছে। শিহাব প্রিন্সকে জোরে একটা ধাক্কা দেয়। ওই কি হলো রে তোর? এমনভাবে তাকিয়ে আছিস কেন? একদম হাঁ হয়ে গেছিস যে। প্রিন্স ঘোরলাকা গলায় উত্তর দেয়। ও যেন ঘোরের মধ্যেই আছে। মামা, এটা তো কোনো সাধারণ মেয়ে নয় রে, এটা তো সাক্ষাৎ স্বর্গ থেকে নেমে আসা পড়ে। কি আশ্চর্য রকম সৌন্দর্য! আমি তো প্রথম দেখাতেই ওর প্রেমে পড়ে গেছে। তোদের ভাবি হবে ও, এটা একদম কনফার্ম। আমার মনের ভেতর অলরেডি বিয়ের সাহাই বাজছে। আসছে আমার ভাবি বানাতে। যা ভাগ এখান থেকে। আগে মায়ের সাথে কথা বল, তারপর বুঝবি। পটিয়ে দেখা আগে, তারপর দেখব কেমন ভাবি বানাতে পারিস। শুধু দূরে বসে তোড়জোড় করলেই তো আর হবে না। চল তাহলে সামনে যাই, কাজের কাজটা এখনই শুরু করি। প্রিন্স আর ওর বন্ধুরা মায়ের দিকে এগোতে থাকে। প্রিন্স ওদের আগেই ভার্সিটির ভিপি মাহিন এক তোড়া লাল গোলাপ নিয়ে মায়ের পথ আটকে দাঁড়ায়। মাহিন নিজেকে অনেক বড় কিছু মনে করে, তাই ও ভাবছে ও বললেই মায়া রাজি হয়ে যাবে। মায়ের সামনে গিয়ে মাহিন হাঁটু মুড়ে বসে পড়ে বলে, মায়া, আমি অনেক দিন ধরে তোমার উপর নজর রাখছি, অনেক খোঁজ খবর নিয়েছি। তোমার মতো মেয়ে এই পৃথিবীতে সত্যিই একটাই আছে। তাই ভাবলাম লেট না করে আগে ভাগেই তোমাকে বুকিং করে দিই, যাতে অন্য কেউ সুযোগ না পায়। তুমি কি আমার জীবনসঙ্গিনী হবে? তুমি কি আমার হবে মায়া? মায়া মুচকি হাসে। ও মাহিনের হাত থেকে ফুলের তোড়াটা নেয়। মাহিন ভাবছিল হয়তো মায়া রাজি হয়ে গেছে, কিন্তু পরের মুহূর্তেই মায়া ঠাস করে মাহিনের গালে একটা কষিয়ে চড় বসিয়ে দিল। চড়ের শব্দে যেন চারপাশ একদম নিস্তব্ধ হয়ে যায়। ফুলটা অনেক বেশি সুন্দর, তাই ফুলটা ফেলে দিয়ে নষ্ট করলাম না। কিন্তু তোর মতো এমন হাজারটা অকম্য ছেলে আমাকে রোজ কত কিছু বলে প্রপোজ করে, তাদের সবাইকে আমি তোর মতোই জবাব দিই। আমি কাউকে পাত্তা দিই না। যা ভাগ এখান থেকে। শালা, লজ্জা করে না প্রপোজ করতে আসতে? হাজাইরা মানুষ সব। মাহিন অপমানে লাল হয়ে যাওয়া গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। ওর মতো ক্ষমতাশালী ভিপি সবার সামনে চড় খাবে এটা ওর কল্পনাও করেনি। কাজটা কিন্তু মোটেও ঠিক করলি না তুই মায়া। এর ফল কিন্তু ভালো হবে না, এই আমি বলে দিলাম। একদম চুপ পিয়াদ, একদম সামনে থেকে সর। তোর মতো পাতি নেতা আমি আমার ব্যাগের কোনায় ভরে রাখি, বুঝেছিস? বড় বড় কথা বলবি না, ইডিয়েট। প্রিন্স দূর থেকে এই পুরো দৃশ্যটা দেখে অবাক হয়ে যায়। ও মাঝ রাস্তায় থমকে দাঁড়ায়। মায়ের সাহস আর তেজ দেখে ও কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। জয় প্রিন্সের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে, কিরে মামা, কি বলেছিলাম তোকে? মেয়েটা যে কতটা জেন্ডারাস এখন তো নিজের চোখেই দেখলি। মাহিন ভিপির যদি এই দিশা হয়, তবে তোর তো হার খোঁজেই পাওয়া যাবে না। এখন বিশ্বাস হলো তো? তুই পারবি না মামা, ওর কাছে যাওয়া মানেই নিজের গালে নিজে চড় মারা। চল, মিশামিশি অপমান হওয়ার দরকার নেই, এখন আমাদের ট্রিট দে। হার মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। প্রিন্স কিছুক্ষণ চুপ করে মায়ের দিকে তাকিয়ে থাকে। তারপর হঠাৎ করে ওর চোখের দৃষ্টি পাল্টে যায়। ও চল আমার সাথে। হার মানার জন্য প্রিন্স চড় মারেনি। কোথায় যাব? আবার ওই মায়ের খাওয়ার জন্য? মেয়ে পটাতে যাচ্ছি, তোরা শুধু দেখ। তবে তার আগে একটা কথা বল, মায়ের পিছনে ডান পাশে যে পিঙ্ক কালারের ড্রেস পরা মেয়েটা আছে, ওটার নাম কি রে? ওকে তো আগে দেখিনি। শিহাব কিছুটা অবাক হয়। প্রিন্স হঠাৎ মায়ের বান্ধবীকে নিয়ে কেন জিজ্ঞেস করছে সেটাও বুঝতে পারছে না। ওটার নাম নুসরাত। কেন রে? নুসরাতকে দিয়ে কি করবি? মায়া হলো মেইন টার্গেট। প্রিন্স কোনো উত্তর দেয় না। ও ধীর পায়ে মায়ের দিকে এগিয়ে যেতে থাকে। ওর বন্ধুরা কৌতূহল আর ভয় নিয়ে ওর পিছনে পিছনে আসতে থাকে। প্রিন্স সোজা গিয়ে মায়ের একদম সামনে দাঁড়ালো। মায়া প্রিন্সকে দেখে থামে। ওর চোখে মুখে চরম বিরক্তি। এই যে আরেকটা কোথা থেকে যেন এক মফি জুটে এসছে। নে ভাই, দাঁড়িয়ে আছিস কেন? শুরু কর, তোর এই পচা প্রপোজ শুরু কর। তারপর তোর জন্য আমি আমার হাতের গরম অবস্থা করছি। দেরি করিস না, আমার হাতে খুব সময় কম। প্রিন্স কোনো প্রপোজ করলো না, কোনো ফুলও বের করলো না। ও শুধু মায়ের চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর মায়া কিছু বুঝে ওঠার আগেই আচমকা ডান হাত চালিয়ে মায়ের ফর্সা গালে একটা কষিয়ে চড় বসিয়ে দিল।
চর খেয়ে মায়ের মাথাটা ঘুরে যায়। ও হতবম্ব হয়ে নিজের গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। ওর বান্ধবীরা আর প্রিন্সের বন্ধুরা সবাই স্থির হয়ে গেছে। কেউ কল্পনাও করেনি যে প্রিন্স এমন কিছু করবে। একদম চুপ থাকবি তুই, একদম এক ফোঁটা শব্দ করবি না। নিজেকে কি মস্ত বড় মহারানী মনে করেছিস তুই, নাকি ভাবিস এই ভার্সিটি তোর কেনা সম্পত্তি? একটা ছেলের আত্মসম্মানে আঘাত করতে তোর বাধে না? তুই সবাইকে অপমান করবি আর সবাই তোর পায়ের নিচে বসে থাকবে? নিজেকে আয়নায় দেখেছিস কখনো? মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা আগে শিখে আয়। তোর এই রূপ দিয়ে তুই সবাইকে নাচাতে পারবি না, ইডিয়েট মেয়ে কথাকার। মায়া অবাক, সে কি করবে বুঝতে পারছে না। চুপ করে গালে হাত দিয়ে বসে আছে সে। প্রিন্স বলে, কী রে, একদম চুপ হয়ে গেলি যে? গালের চরটা কি খুব বেশি লেগেছে? নিজেকে তো মনে করিস এই রাজ্যের মহারানী, সবাই তোর পায়ে লুটিয়ে পড়বে। তুই যাকে খুশি অপমান করবি, চর মারবি, আর সবাই সেটা সহ্য করবে। তোর এই অহংকারটা আসলে কিসের রে? তোর রূপের? মায়া কিছু বলতে গিয়েও পারল না। ও ঠোঁট কাঁপছে রাগে আর অপমানে। প্রিন্স ওর খুব কাছে এগিয়ে গিয়ে বলতে শুরু করলো, তোকে কে বলেছে যে তুই সুন্দরী? আয়নাতে নিজের চেহারা শেষ কবে দেখেছিস বলতো? তোকে দেখলে আমার কী মনে হয় জানিস? মনে হয় যেন তেঁতুল গাছের একদম চিকন কোনো ডালে ঝুলে থাকা একটা মুখ ফোড়া পেতনি। তোর এই শুকনো হাড়গিলে ফিগার আর এই তেরা বেঁকা মুখ নিয়ে তুই আসছিস ভাব দেখাতে? তোকে সুন্দর বানার মতো রুচি এই ভার্সিটির ছেলেদের থাকতে পারে, কিন্তু আমার নেই। তোর চোখের চাহনি থেকে শুরু করে কথা বলার ধরন সব কিছুর মধ্যেই এক অদ্ভুত কুৎসিত ভাব আছে। তোকে দেখলে মনে হয় কোনো বস্তি থেকে উঠে এসে দামি পোশাক পরে সং সেজেছিস। মায়া দু চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করেছে, কিন্তু প্রিন্সের মনে মায়ের জন্য এক বিন্দুও করুণা জাগলো না। ও আরও কঠোর গলায় বলতে লাগলো, তুই কি ভেবেছিস আমি এখানে তোকে প্রপোজ করতে এসেছি? তোকে প্রপোজ করার মতো রুচিহীন আমি নই। শোন মায়া, তোর মতো মেয়ে এই প্রিন্সের পেছনে লাইন দিয়ে পড়ে থাকে, বুঝেছিস? তুই তো তাদের পায়ের নখের যোগ্য নস। তোকে প্রপোজ করার কোনো দরকার বা বিন্দুমাত্র ইচ্ছে আমার কোনো কালেই নেই। তুই আসলে একটা বিভ্রান্তিতে আছিস যে তোকে সবাই ভালোবাসে, তোকে সবাই প্রপোজ করবে এমন। আসলে এসব কিছুই না। তোকে হয়তো হাতে গোনা কয়েকজন প্রপোজ করতেই পারে, কারণ সবার চয়েস তো আর এক হতে পারে না। কারো কারো চয়েস অতি জঘন্য হয়, স্বাভাবিক। কিন্তু তোর মতো মেয়েকে যে অনেকেই প্রপোজ করে এটা ভেবেই হাসি পাচ্ছে। থাক সেসব, মানুষের যে ডাস্টবিনের ময়লা পছন্দ থাকে আজ বুঝলাম। পুরো মাঠ তখন পিনপতন নীরবতা ভর করেছে। মাহিন ভিপি পর্যন্ত হাঁ হয়ে প্রিন্সকে দেখছে। জয় আর নাফিস একে অপরের দিকে তাকাচ্ছে। ওরা ভাবতেই পারেনি প্রিন্স এমন একটা কাণ্ড ঘটিয়ে দিবে। চর মারা তো দূরের কথা, মায়াকে এভাবে জনসম্মুখে ধুয়ে দিবে এটা কারোর কল্পনাতেও ছিল না। প্রিন্স এবার মায়ের দিক থেকে মুখ ফিরিয়ে নুসরাতের দিকে তাকালো। নুসরাত মায়ের পাশেই দাঁড়িয়েছিল, ওর পরনে গোলাপি ড্রেস। প্রিন্সের চোখে দৃষ্টি মুহূর্তেই নরম হয়ে যায়। ও একগাল হাসি নিয়ে নুসরাতের সামনে গিয়ে বলল, শোনো নুসরাত, তুমি হয়তো আমাকে আজ প্রথম দেখছো বা চিনবেও না, কিন্তু আমি তোমাকে অনেক আগে থেকে চিনি। তোমাকে আমি দূর থেকে ফলো করি। সেদিন তোমাকে যখন শাড়ি আর কালো ড্রেস আপে দেখেছিলাম, বিশ্বাস করো তোমাকে একদম অপসরা লাগছিল। তোমাকে আমি একদিন ভার্সিটির বাইরে দেখেছিলাম, তারপর অনেক খুঁজেছি, কিন্তু তোমার দেখা পাইনি। আজ তোমাকে এখানে দেখে আমার এত ভালো লাগছে। নুসরাত কথা হারিয়ে ফেলেছে। ও একবার মায়ের দিকে তাকাচ্ছে আর একবার প্রিন্সের দিকে। প্রিন্স আবারও বলতে শুরু করলো, তোমার মতো এত কিউট, গার্জিয়াস আর সুন্দরী একটা মেয়ে এরকম আলতু ফালতু কাজের পেটি মার্কা মেয়েদের সাথে কেন ঘোরে সেটা আমার মাথায় ঢুকছে না। নুসরাত, তুমি কি জানো তুমি কতটা সুন্দর? তোমার পাশে দাঁড়ালে এই মায়াকে মনে হয় একটা কুৎসিত শাকচুন্নি। নুসরাতের কাছে তুই কিছুই না মায়া, তুই স্রেফ একটা আবর্জনা। আয়নাতে নিজের চেহারা দেখ আগে, তারপর নুসরাতের সাথে নিজেকে তুলনা করিস। নুসরাত হলো রাজকন্যা, আর তুই হলি তার বাড়ির কাজের মেয়ে হওয়ার অযোগ্য। নুসরাতের হাতটা আলতো করে ধরার ভঙ্গি করে প্রিন্স আবার মায়ের দিকে এক পলক তাকালো। নুসরাত, আজকের মতো আমি আসি। তোমার সাথে কথা বলতে আমার ভীষণ ভালো লাগছে, কিন্তু এইরকম অসুন্দর বাজে দেখতে ফালতু মুখ আর তেরা বেঁকা চেহারার মেয়েদের সামনে দাঁড়িয়ে তোমার মতো সুন্দরীর সাথে কথা বলতে আমার একদম রুচিতে পাচ্ছে। এই শাকচুন্নি মার্কা মেয়েদের সাথে বেশি থেকো না, তোমার উপর নষ্ট হয়ে যাবে। আমার কথা মনে রেখে কিন্তু। নাম আমার প্রিন্স, আমি তোমার
1 বছরের জুনিয়র হলেও তোমার প্রতি আমার ভালো লাগা কিন্তু আকাশ সমান। মায়া অপমানে কুকড়ে গিয়ে ওখানেই বসে পড়ে। ওর বান্ধবী নুসরাতও যেন লজ্জায় আর অস্বস্তিতে নড়তে পারছে না। প্রিন্স ওর বন্ধুদের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলে, এই চল তোরা, এখানে আর অ্যাক্সিডেন্টও থাকা মানে চোখের গুনাহ করা। এরকম জঘন্য চেহারার মেয়েদের দেখার চেয়ে নর্দমা দেখা অনেক ভালো, চল। প্রিন্স কটকট করে হেঁটে সামনের দিকে এগিয়ে গেল। জয়, নাফিস আর শিহাব যেন ঘোরের মধ্যেই ওর পিছু নাই। ভার্সিটি তখন শুধু চুপ। প্রিন্স আজ যা করলো তাই ভার্সিটির ইতিহাসে কেউ কখনো দেখেনি। মায়ের সেই আকাশ ছোঁয়া অহংকার আজ ধুলোয় মিশে গেছে। ও বুঝতে পারেনি ওকে কেউ এভাবেও অপমান করতে পারে। ভার্সিটির গেট দিয়ে হনহন করে বেরিয়ে যাচ্ছে প্রিন্স আর ওর 3 বন্ধু। জয়ের চোখে মুখে এখনও বিস্ময়ের ঘোর কাটেনি। ও বারবার পিছন ফিরে তাকাচ্ছে মায়ের সেই বিধ্বস্ত মুখটার দিকে। প্রিন্স শান্ত ভঙ্গিতে হাঁটছে, যেন ও মাত্রই কোনো সাধারণ কাজ শেষ করে আসছে। বন্ধু, এটা কি করলি? মায়াকে এমন করে বললি, সবার সামনে ওকে ওভাবে অপমান করলি, আবার চড়ও মারলি। মেয়ে পটাতে গিয়ে তুই তো দেখি হিতে বিপরীত করলি। তুই কি মায়াকে পটাতে গিয়ে নুসরাতকে পটালি? আমরা তো বাজি ধরেছিলাম মায়াকে নিয়ে, তুই তো পুরো সিনারিটাই পাল্টে দিলি। সুন্দরী মেয়ে দেখে ওর মাথাটা একদম গেছে। চল ওকে তাড়াতাড়ি কোনো ডাক্তারের কাছে নিয়ে যাই। আরে ভাই, মায়া ইউনিভার্সিটির টপ ক্রাশ, তাকে তুই তেঁতুল গাছের পেতনি বললি, নুসরাতকে কিউট বললি। তোর চোখের পাওয়ার কমে গেছে নাকি? বড় কোনো পাগল হয়ে গেছিস? তুই তো কাজের কাজ কিছুই করলি না, শুধু শুধু হিরো সাজার চেষ্টা করলি। কথা বলিস না কেন? বাজিতে কিন্তু তুই নির্ঘাত হেরে গেছিস। মায়াকে তো তুই পটাতে পারিসনি। ট্রিট রেডি কর। পটাতে না পেরে এখন নুসরাতের গুণগান গাইছিস, এটা কোনো কাজের কথা হলো? প্রিন্স পকেটে হাত ঢুকিয়ে আইস করে একপাশে দাঁড়ালো। ও ঠোঁটের কোণায় সে রহস্যময় হাসিটা এখনও লেগে আছে। ও বন্ধুদের দিকে তাকিয়ে হাসি দিয়ে বলে, আরে থাম তো তোরা, এক জিনিস নিয়ে সারাক্ষণ পড়ে আছিস কেন? তোদের কি মনে হয় প্রিন্স কখনো কোনো বাজিতে হারে? প্রিন্স যা করে তার পেছনে কোনো কারণ থাকে। তোরা আসলে কিছুই বুঝিসনি, তোরা শুধু উপরের দৃশ্যটাই দেখবি। মানে কি? তুই কি বোঝাতে চাচ্ছিস? মায়াকে চড় মেরে আর অপমান করে তুই ওকে পটিয়ে ফেলেছিস? এটা তো পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই না। মানে শোন, যে কোনো সুন্দরী মেয়েকে অনেক ছেলেই প্রপোজ করে, শত শত ছেলে ওর পিছে করে। ফলে সেই মেয়েটার মনে এক ধরনের অহংকার জন্মায়। সে ভাবে তার পেছনে তো সব ছেলেরা পড়েই আছে, সবাই তাকে পাওয়ার জন্য পাগল। তাই সে নিজেকে ধরাছোঁয়ার বাইরে ভাবে আর সবাইকে রিজেক্ট করে মজা পায়। সাথে চড় বা অপমান করা তো বোনাস, কিন্তু সেই সুন্দরী মেয়েকে যদি কেউ পাত্তাই না দেয়, বরং তাকে সবার সামনে অপমান করে চেহারা নিয়ে, তবে কি হবে বলতো? কি হবে? সে তো তোকে খুন করতে আসবে। ভুল। এখানে আমি ওকে পটাইলাম ঠিকই, তবে সেটা পুরোটাই বাঁকা পথে। আমি ওর সামনে ওরই বান্ধবী নুসরাতের প্রশংসা করেছি, নুসরাতকে গার্জিয়াস বলেছি, আর ওকে বলেছি পেতনি। এখন থেকে মায়া সারাক্ষণ আমাকে নিয়েই ভাববে। ওর মাথায় শুধু এই একটা চিন্তাই ঘুরবে যে আমি ওকে কেন সুন্দর বললাম না, আমি ওকে কেন পাত্তাই দিলাম না। মেয়েরা অপমান সহ্য করতে পারলেও অবহেলা সহ্য করতে পারে না। এবার দেখবি মায়া আমার কথা ভাবতে বাধ্য। ও আয়নার সামনে গিয়ে নিজেকে দেখবে আর আমার কথা মনে করবে। তোর বুদ্ধি তো দেখি শয়তানের চেয়েও খতরনাক। তুই তো দেখি মায়ার সাইকোলজি নিয়ে খেলা শুরু করলি। চল, এখন মেয়ে নিজ থেকেই পড়তে শুরু করবে, আমার আর কিছুই করা লাগবে না। শুধু নুসরাতের সাথে একটু ভাব জমাতে হবে ওকে জ্বালানোর জন্য। নুসরাতের ঠিকানা আর ফোন নাম্বারটা আমাকে বের করে দে, বাকি কাজটা আমি নুসরাতকে দিয়েই করাবো। মাগার মায়ার ইগোতে আমি এমনভাবে ঘা দিয়েছি যে ও এখন আমার ধ্যান শুরু করবে। ঠিকানা কেন লাগবে? তুই কি সত্যি নুসরাতকে পছন্দ করিস? যেটা করতে বলেছি সেটা কর না, এত কেন কেন করছিস কেন? নুসরাতকে ব্যবহার করেই আমি মায়ের অহংকার ধুলোয় মিশিয়ে দেব। নুসরাতের সাথে ঘনিষ্ঠতা বাড়ালে মায়া হিংসে জ্বলবে, আর সুন্দরী মেয়েরা যখন হিংসে চলে তখন তারা ধরা দিতে দেরি করে না। চল, এখন অনেক কাজ বাকি আছে। ওদিকে ভার্সিটির ক্যাম্পাসের এক কোণায় বসে হু হু করে কাঁদছে মায়া। ওর গালটা এখনও লাল হয়ে আছে। চরটা যতটা না লেগেছে তার চেয়েও বেশি লেগেছে প্রিন্সের কথাগুলো। নুসরাত অস্থির হয়ে মায়ের পাশে এসে বসে। ও মায়ের কাঁধে হাত রাখার চেষ্টা করে।
মায়া শান্ত হো, এভাবে কাঁদিস না, সবাই দেখছে তো। ছেলেটা আসলে যা বলেছে সব ভুল। তুই কাঁদলে তোকে আরো বেশি খারাপ দেখাচ্ছে। মায়া ঝটকা দিয়ে নুসরাতের হাতটা সরিয়ে দেয়। ও নুসরাতকে সহ্য করতে পারছে না। তুই এখান থেকে যা নুসরাত, একদম আমার সামনে আসবি না। তোর সাথে এখন কথা বলতে আমার ঘেন্না হচ্ছে। তুই নিজেকে খুব সুন্দরী ভাবছিস, তাই না? ওই অসভ্য ছেলেটা তোকে কিউট বলেছে বলে তুই এমন আকাশে উড়ছিস। আমাকে চড় মেরে তোকে অপমান করেনি, এটা তুই খুব এনজয় করেছিস, তাই না? নুসরাত হক চকিয়ে যায়। ও তো এমন কিছু চায়নি, ও মায়াকে সান্ত্বনা দিতেই এসেছিল। দেখ মায়া, আমি সত্যি জানি না আসলে ওই ছেলে আমাকে কেন পছন্দ করলো বা আমাকে কেন এসব কথা বললো। আমি তো ওকে চিনিই না। ও কেন আমার প্রশংসা করলো, তাতে আমার কি দোষ? আমি তো কিছু করিনি। তুই সামনে আসবি না আমার। ওই ছোটলোক ছেলেটা আমাকে সবার সামনে তেঁতুল গাছের পেতনি বলল যে আমি নাকি নুসরাতের পায়ের নখের যোগ্য না। আমি কি তোর থেকে দেখতে বেশি অসুন্দর? ওই বাজে ছেলেটা আমাকে ইচ্ছে করে অপমান করলো, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখলি। যা এখান থেকে, আজ থেকে তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। মায়া ব্যাগটা কাঁধে নিয়ে দৌড়ে পার্কিং লটের দিকে যায়। গাড়িতে উঠে ও দ্রুত বেগে ড্রাইভ করে বাড়িতে পৌঁছয়। ঘরে ঢুকেই ও সোজা নিজের রুমে গিয়ে ওর মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। ওর মা অবাক হয়ে যায় মায়ার এই অবস্থা দেখে। কি হয়েছে মা, তুই কাঁদছিস কেন? কেউ কি কিছু বলেছে তোকে? শরীর খারাপ লাগছে? কিছু হয়নি মা, আমি জাস্ট একটু টায়ার্ড। তুমি আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। মায়া নিজের ঘরের দরজা বন্ধ করে দেয়। ও আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজের ফর্সা গালে চড়ের দাগটা দেখে ওর আবারও কান্না পায়। ও ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে আর মনে মনে প্রিন্সকে গালি দেয়। ইডিয়েট, অসভ্য ছোট লোক। ও নিজেকে কী ভাবে? প্রিন্স নামের শেষে প্রিন্স থাকলেই কি রাজপুত্র হওয়া যায়? আমাকে চড় মারলো, আমাকে কুৎসিত বললো, আমাকে বলে মুখ পোড়া পেতনি। আমার কত বড় সাহস! সারা ভার্সিটির ছেলেরা আমার পায়ের কাছে বসে থাকে, আর ওই সামান্য একটা ছেলে আমাকে পাত্তাই দিল না, আবার নুসরাতকে নিয়ে কথা বলে। মায়া নিজের চোখের পানি মুছে আয়নার দিকে তাকিয়ে রাগে কাঁপতে থাকে। ও আয়নাতে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। ওর তো গজ দাঁত আছে, মুখে তিল আছে, টোল পড়ে। সবাই তো বলে এগুলো সৌন্দর্যের প্রতীক। প্রিন্স এগুলোকে কেন দেখতে পেল না? চান্দু, তুমি আসলে মানুষ চিনতে পারো নাই। তুমি জানো না আমি কেন ছেলেদের অপমান করে দূরে সরিয়ে দিতাম। তুমি ভেবেছো আমি অহংকারী। আমি তো তাদের ভালোর জন্যই করতাম, যাতে তারা আমার পেছনে সময় নষ্ট না করে। কিন্তু তুমি তো আমার সাথে যা করলে তার মাসুল তোমাকে দিতেই হবে। তোমার সাথে আমি মিশবো, তোমাকে আমি শেষ দেখিয়েই ছাড়বো। তোমাকে আমার প্রেমে পাগল করে যদি আমি মাঝ রাস্তায় না ছেড়েছি, তবে আমার নামও মায়া না। তুমি দেখবা মায়ার রূপে জাদু কাকে বলে। মায়া পাগলের মতো নিজের ড্রেসিং টেবিলে জিনিসপত্র ছুঁড়তে থাকে। ও প্রিন্সের সেই অবজ্ঞা দৃষ্টিটা ভুলতে পারছে না। ও বারবার ভাবছে প্রিন্স কেন ওকে নুসরতের থেকে নিচু দেখালো। ওদিকে প্রিন্স তখন নিজের ঘরে বিছানায় গা এলিয়ে শুয়ে আছে। ফ্যানের বাতাসের সাথে সাথে ওর ভাবনার জগৎটাও ডানা মেলছে। ও সিলিংয়ের দিকে তাকিয়ে মায়াকে নিয়ে রোমান্টিক কল্পনায় ডুবে যাচ্ছে। ওর চোখে ভাসছে মায়ের সেই রাগী মুখটা। ও ভাবছে একদিন মায়া ঠিকই ওর এই বিছানায় ওর পাশে থাকবে। মায়ের সে লাল হয়ে যাওয়া গালটাই ও আলতো করে হাত বুলিয়ে দিবে। প্রিন্স মনে মনে কল্পনা করে মায়া ওর বুকের উপর মাথা রেখে শুয়ে আছে। মায়ের সিল্কি চুলগুলো ওর মুখে এসে পড়ছে। ও মায়ের কপালে একটা দীর্ঘ চুমু খাচ্ছে। মায়া লজ্জায় মুখ লুকিয়ে ওর বুকের সাথে মিশে যাচ্ছে। প্রিন্স মায়ার চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরে ওর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিচ্ছে। এক নিবিড় ঘনিষ্ঠতায় দুজনে একে অপরকে জাপটে ধরে আছে। প্রিন্সের ঠোঁটে এক পৈশাচিক আনন্দ আর রোমান্টিকতার মিশ্রণ। ও জানে ওর জাল পাতা হয়েছে। মায়া এখন রাগে হোক বা অপমানে হোক ওকে নিয়েই ভাবছে, আর ভাবনা থেকেই তো ভালোবাসার শুরু। মায়া, তুমি যতই গর্জন করো না কেন, আসলে তুমি আমার জালে আটকা পড়ে গেছো। খুব শীঘ্রই তুমি আমার হবে। তোমাকে আমি এমনভাবে পড়াবো যে তুমি নিজেই আমার জন্য পাগল হবে। নুসরাত তো সির্ফ একটা অজুহাত ছিল, আসল লক্ষ্য তো তুমি রানী। তোমার ওই অহংকারটা আমি চুমু দিয়ে গলিয়ে দেব, শুধু একটু অপেক্ষা করো। প্রিন্স পাশ ফিরে শোয় আর মায়ের কথা ভাবতে ভাবতে হাসতে থাকে। ভার্সিটির ক্যান্টিনের সামনে কৃষ্ণচূড়া গাছটার নিচে সিমেন্টের বেঞ্চে চুপচাপ বসে আছে মায়া। ওর পাশে আজ
নুসরাত নেই। কালকে সে অপমানের পর নুসরাতের মুখ দেখলেই মায়ের পিত্তি জ্বলে উঠছে। মায়ের সাথে বসে আছে ওর আরেক বান্ধবী রিয়া। রিয়া মায়ার মন ভালো করার চেষ্টা করছে, কিন্তু মায়ের দৃষ্টি বহু দূরে, কোথাও স্থির হয়ে আছে। ওর মাথায় এখনও কালকে সেই চর আর প্রিন্সের বলা প্রতিটা শব্দ তীরের মতো বিঁধছে। সে মনে মনে আজ প্রিন্সকেই খুঁজছে। এমন সময় একটা বাইক এসে মায়েদের একদম সামনে থামলো। এক বাইকে মাহিন সহ আরও দুজন ছেলে। মাহিন ভাব নিয়ে বাইক থেকে নামে। ওর পিছনেই ওর দুই লোক। মাহিন মাথার হেলমেটটা খোলে। ওর বাঁ পাশে কালকে চরের দাগটা এখনও হালকা লালচে হয়ে আছে। মাহিন মায়ের দিকে তাকিয়ে আসলো, তারপর রেগে বলে, কিরে মায়া, খুব তো আয়েস করে বসে আছিস। কাল থেকে তোর জন্য আমি রাতে এক মুহূর্তের জন্য ঘুমাতে পারিনি। চোখ বন্ধ করলেই শুধু তোর ওই চর আর সবার সামনে আমাকে করা তোর সেই অপমানটা মনে পড়ছে। আমার গায়ে হাত দিয়ে দেখ, এখনো গরম হয়ে আছে। তোকে তো আজ আমি ছাড়ছি না। মায়া মাহিনের দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য ভয় পেলেও পরক্ষণেই রেগে যায়। ও বসা থেকে উঠে দাঁড়ায়। ওর চোখ মুখ ঘৃণা দিয়ে বলে, ও তুই আবার আসছিস? লজ্জা হয় না তোর? কালকে চর খেয়েও তোর শিক্ষা হয়নি? মাহিন, তোকে আমি শেষবারের মতো বলছি, আমার চোখের সামনে থেকে দূর হ। তোর মতো পাতি নেতার মুখ আমি একদম দেখতে চাই না। যা এখান থেকে, কুত্তা কথা কর, দূর হ। মাহিন ভাই, প্লিজ ঝামেলা করবেন না। কালকের ব্যাপারটা তো মিটেই গেছে। এখন এইসব নিয়ে বাড়াবাড়ি করার কোনো মানেই হয় না। চলে যান আপনি। মাহিন পৈশাচিকে এক হাসি দিল। ও পকেট থেকে একটা ছোট কাঁচের বোতল বের করে আনে। বোতলের ভিতরে তরল পদার্থটা রোদে চিকচিক করছে। মাহিন বোতলটা নাড়াতে নাড়াতে মায়ের আরও কাছে এগিয়ে যায়। ওর সাঙ্গপাঙ্গরা হাসতে হাসতে রাস্তা আটকে দাঁড়ায়, যাতে কেউ মায়াকে সাহায্য করতে না পারে। আজ আমি তোর কোনো কথা শুনতে আসিনি মায়া। তুই আমাকে তাড়াবি? কাল তো অনেক বাহাদুরি দেখালি। আজ আমি তোর সব বাহাদুরি বদলা নিতে এসেছি। আজ আমি কোথাও যাব না। আজ তোকে আমি এমন উপহার দেব যা তুই সারা জীবন মনে রাখবি। দেখ, এটা কি এনেছি তোর জন্য। মায়া বোতলটার দিকে তাকায়। ওর ভিতরটা ধক করে ওঠে। ও মাহিনের চোখ দেখেই বুঝতে পারছে মাহিন আজ কোনো বড় অঘটন ঘটাবে। কি এটা? তোকে তো আমি বলেছি এখান থেকে চলে যেতে। কেন বারবার আমার সামনে এসে আমাকে বিরক্ত করছিস? তোর কি কোনো মান সম্মান বলতে কিচ্ছু নেই? যা সর এখান থেকে, ইডিয়েট। ওদিকে প্রিন্সও ঠিক সেই মুহূর্তেই ভার্সিটিতে প্রবেশ করছে। ওর সাথে জয়, নাফিস আর শিহাব আছে। প্রিন্স দেখতে পায় মাহিন মায়ের খুব কাছে দাঁড়িয়ে আছে আর হাতে কিছু একটা নিয়ে নাড়াচাড়া করছে। প্রিন্সের কপাল কুঁচকে যায়। ও দ্রুত পা চালিয়ে সেদিকে এগোতে থাকে। মাহিন এবার বোতলের কর্কটা দাঁত দিয়ে খুলতে শুরু করে, তারপর বলে, এটা কি জানিস মায়া? এটা হলো অ্যাসিড। তোর রূপের অনেক অহংকার, তাই না? তুই ভাবিস তুই অনেক সুন্দরী, আর আমরা সব তোর পায়ের ধুলো। আজ আমি তোর এই রূপের অহংকার চিরতরে মিটিয়ে দেব, সব শেষ করে দেব। আজ আজ তোর এই সুন্দর মুখটা এমন বানাবো যে কোনো আয়নাও তোকে দেখে ভয় পাবে। তুই ভিপি মাহিনকে অপমান করে ভাবছিস খুব সহজে পার পেয়ে যাবি? তোকে আজ দেখাচ্ছি আমি কে। মাহিন যখনই বোতলটা মায়ের মুখের দিকে তাক করে ছুঁড়ে মারার জন্য প্রস্তুত হয়, মায়া ভয়ে কুঁকড়ে গেল। ও দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে চিৎকার দিয়ে ওঠে। মায়ের বান্ধবী রিয়াও ভয়ে কাঁপতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে প্রিন্স দৌড়ে আসে। মায়া চিৎকারের রেশ শেষ হওয়ার আগেই প্রিন্স মাটিতে পড়ে থাকা মাহিনের হেলমেটটা হাতে তুলে নিল। কোনো কিছু না ভেবেই প্রিন্স পুরো শক্তি দিয়ে হেলমেটটা মাহিনের হাতের উপর ছুঁড়ে মারে। মাহিন কিছু বুঝে ওঠার আগে হেলমেটটা জোরে ওর কবজিতে আঘাত করলো। মাহিনের হাত থেকে অ্যাসিডের বোতলটা ছিটকে দূরে ঘাসের উপর গিয়ে পড়ে। অ্যাসিডটা ঘাসে পড়তেই সেখান থেকে ধোঁয়া উঠতে শুরু করে। মাহিন নিজের হাত চেপে ধরে আর্তনাদ করে ওঠে, কোন শহরের বাচ্চারে? তোকে তো আমি। এই কুত্তার বাচ্চা, একটা মেয়ের গায়ে অ্যাসিড মারার সাহস তুই কোথা থেকে পেলি? তোর মতো জানোয়ারকে তো জ্যান্ত পুঁতে ফেলা উচিত। কাউকে ভালোবাসার জন্য তার মন জয় করতে হয়, হুমকি দিয়ে ব্ল্যাকমেল করে কাউকে পাওয়া যায় না। কাপুরুষ জানোয়ার কোথাকার, তোকে আজ তো মেরেই ফেলবো।
প্রিন্স মাহিনের দিকে এগিয়ে আসার জন্য পা বাড়ায়। হঠাৎ ভার্সিটির গেট দিয়ে দুটো কালো রঙের ব্র্যান্ড নিউ ল্যান্ড ক্রুজার গাড়ি ভিতরে ঢোকে। প্রিন্সটা সেদিকে তাকায়। মায়া উঠে দাঁড়ালো। গাড়ি দুটো মায়াদের একদম সামনে এসে থামে। পুরো ভার্সিটির ছাত্রছাত্রীরা এক মুহূর্তের জন্য থেমে গিয়ে দেখতে থাকে। গাড়ির দরজা খুলে এক এক করে 8জন বিশাল সুঠাম দেহের মানুষ বেরিয়ে আসে। সবার গায়ে দামি কালো স্যুট, পায়ে কালো বুট আর চোখে কালো সানগ্লাস। এদের চাহনি আর শরীরের গঠন বলে দিয়েছে এরা কোনো সাধারণ লোক নয়। এরা এক একজন প্রশিক্ষিত কমান্ডার মতো। তাদের ভাব দেখে পুরো ক্যাম্পাস থমথমে হয়ে গেল। এই 8জন লোক এসে কোনো কথা না বলে সরাসরি মাহিন আর ওই 2 বন্ধুর উপর ঝাঁপিয়ে পড়ে। মাহিন কিছু বলার সুযোগ পাওয়ার আগেই একজনের বিশাল এক ঘুষি ওর নাকে এসে লাগে। মাহিন ছিটকে মাটিতে পড়ে যায়। অন্য 2জনেও বাকিরা ধরে নির্দয়ভাবে পেটাতে থাকে। এই মারপিট সাধারণ কোনো হাতাহাতি নয়, এটা পৈশাচিক। সুঠাম দেহের লোকগুলো মাহিনকে লাথি আর ঘুষিতে রক্তাক্ত করে ফেলে। মায়া অবাক হয়ে তাকিয়ে দেখছে। ও মাহিনকে ঘৃণা করলেও এই পৈশাচিক মার দেখেও ভয়ে আরও কুঁকড়ে যায়। ও চিৎকার করে লোকগুলোকে থামানোর চেষ্টা করে। আপনারা কি করছেন এটা? ওকে মারবেন না, দয়া করে থামুন, ও মরে যাবে। প্লিজ ওকে আর মারবেন না। কেন এসেছেন আপনারা? কিন্তু এই 8জন মানুষের কানে মায়ের কোনো কথাই পৌঁছচ্ছে না। তাদের কাজ হলো মাহিনকে শেষ করে দেওয়া। মাহিনের মুখ থেকে রক্ত ঝরছে, ও যন্ত্রণায় ছটফট করছে, কিন্তু সেই লোকগুলোর কোনো দয়া নেই। তারা মাহিনকে আর ওর বন্ধুদের কুকুরের মতো পেটাতে থাকে। আশেপাশে থাকা সাধারণ ছাত্রছাত্রীরা, এমনকি জয়, নফিস আর শিহাবও ভয়ে কাঁপছে। প্রিন্স হাঁ করে তাকিয়ে এই দৃশ্য দেখছে। ও মনে মনে ভাবছে, এরা কারা? এরা কি মায়ার বডিগার্ড নাকি অন্য কেউ? এত বিশাল ক্ষমতা কার থাকতে পারে যে দিনের আলোয় ভার্সিটির ভিতরে এসে ভিপিকে এভাবে পেটাতে পারে? আর শেষ হলে একজন লোক মাহিনের শার্টের কলার ধরে ওকে কুকুরের মতো টেনে গাড়ির দিকে নিয়ে যায়। অন্য 2জনকেও বাকিরা গাড়ির ভিতরে ঢুকিয়ে দেয়। কোনো কথা নেই, কোনো উচ্চবাচ্য নেই। গাড়ি দুটো যেভাবে এসেছিল ঠিক সেভাবেই চোখের পলকে ভার্সিটির গেট দিয়ে বেরিয়ে চলে যায়। পুরো মাঠ তখন পিনপতন নীরব। সবাই যেন পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। রিয়া থরথর করে কাঁপছে। মায়া মাটির দিকে তাকিয়ে চুপ করে বসে আছে। মায়া ধীরে ধীরে মাথা তুলে তাকায়। ওর চোখের সামনে এখন প্রিন্স দাঁড়িয়ে আছে। মায়া জানে মাহিন যখন অ্যাসিড ছুড়বে তার কয়েক সেকেন্ড আগেই প্রিন্স ওর জীবন বাঁচিয়েছিল। প্রিন্স যদি মাহিনের হাতে হেলমেটটা না মারত তবে আজ মায়ার জীবনটা নরক হয়ে যেত। প্রিন্স এখনও মায়ের দিকেই তাকিয়ে আছে। পরের দিন সকালে মায়া সাদা রঙের একটা 3 পিস পরে এসেছে ভার্সিটিতে। চোখে গাঢ় কাজল দিলেও ওর চেহারায় একটা গাম্ভীর্য লেপ্টে আছে। গতকালের সেই ঘটনা আর মাহিনের উপর নামা সেই বিভীষিকা মায়ার মনে খুব একটা ইফেক্ট ফেলেনি। ও এসবে অভ্যস্ত, কিন্তু কালকের ঘটনায় প্রিন্সের ওই সাহায্যটুকু মায়ের মনের কোথাও একটা অস্বস্তি তৈরি করে রেখেছে। মায়া ক্যান্টিনে পাশের বারান্দায় একা দাঁড়িয়েছিল। এমন সময় প্রিন্স ধীর পায়ে ওর দিকে এগিয়ে আসে। প্রিন্সের চোখে মুখে এক ধরনের উদাসীনতা। মায়া প্রিন্সকে দেখা মাত্রই ওর মেজাজ বিগড়ে যায়। কালকের কৃতজ্ঞতা প্রকাশের বদলে ওর মনে ভেসে ওঠে আগের দিনের সেই অপমানের দৃশ্য। মায়া প্রিন্সকে বলে, কি ব্যাপার? এখানে কি চাস তুই? আমার সামনে কেন আসছিস বারবার? কাল তো একবার নাক গলিয়েছিস। তার মানে এই নয় যে তুই আমার সাথে কথা বলার অধিকার পেয়ে গেছিস। দূর হয়ে যা আমার সামনে থেকে। তোদের মতো ছেলেরা আসলে ভীষণ ছ্যাচরা হয়। তোরা সারাদিন মেয়েদের পিছে ঘোরা ছাড়া আর কিছুই বুঝিস না। মনে রাখিস, এটা মায়া, যার ছায়া ছোঁয়ার ক্ষমতাও তোর নেই। প্রিন্স পকেটে হাত দিয়ে একটা তাচ্ছিল্যের হাসি হাসে। ও যেন মায়ের এই রুক্ষ ব্যবহারটা বেশ উপভোগ করছে। ও মায়ের দিকে এক নজর তাকিয়ে এক ধাপ এগিয়ে গিয়ে বেশ গম্ভীর গলায় উত্তর দেয়, দেখুন মায়া, আপনি নিজেকে নিয়ে একটু বেশি ভাবেন। আমি আপনার সামনে এমনি এমনি আসিনি। আর সত্যি বলতে আপনার সাথে কথা বলার বিন্দুমাত্র কোনো ইচ্ছে বা কোনো বিষয় আমার কাছে নেই। আমি এসেছি নুসরাতের জন্য। নুসরাত কোথায়? ওকে তো দেখছি না এই কদিন ধরে। মায়া নুসরাতের নাম শুনেই যেন জ্বলে ওঠে। ওর বান্ধবী নুসরাতকে নিয়ে এই ছেলেটার এত আদিক্ষেতা ও সহ্য করতে পারছে না। মায়া আরও রেগে বলে, নুসরাতের নাম নিবি না একদম। তো
তোর সাহস কত বড় যে তুই আমার কাছে এসে আমার বান্ধবীর খোঁজ নিচ্ছিস? ও কোথায় আছে না আছে সেটা দিয়ে তোর কি কাজ? তোর প্রেমের কথাতে নুসরাত তোর প্রেমে পড়ে যাবে ভেবেছিস না? তোদের মতো ফালতু ছেলেদের নুসরাতও বাধা দেবে না। নুসরাত পাতে দেবে কি দেবে না সেটা সময় বলে দেবে। নুসরাত অনেক লক্ষ্মী আর শান্ত একটা মেয়ে। ওর মতো সুন্দরী আর কিউট মেয়ে এই ভার্সিটি তার একটাও নেই। আমি আপনাকে অনুরোধ করছি, প্লিজ নুসরাতকে একটু পটিয়ে দেন না আপু। আপনি ওর বেস্ট ফ্রেন্ড। আপনি ছাড়া এই কাজে কেউ আমাকে হেল্প করতে পারবে না। আমি জানি আপনি চাইলে নুসরাত আমার কথা শুনবে। মায়া আরও রেগে যায়। প্রিন্স ওকে আপু ডেকে নুসরাতকে পটানোর সাহায্য চাইছে। এটা ওর আত্মসম্মানে বড় ধরনের একটা চড় মারার মতো। দেখুন মায়া, প্রথম দিন আপনাকে দেখার পর হয়তো একটু ভালো লাগা কাজ করেছিল, কিন্তু আপনার ওই ভাবমার্কা স্বভাব আর এই অহংকারী আচরণের জন্য আপনাকে আমার একটুও পছন্দ হয় না। কেমন যেন রুক্ষ আপনি। আপনাকে দেখলে এখন আর ভালো লাগা কাজ করে না। এই যে দেখুন, আপনার পাশে যখন নুসরাত দাঁড়িয়ে থাকে তখন মনে হয় নুসরাত আপনার চেয়ে হাজার গুণ বেশি সুন্দরী। কি করব আমি বলুন? আমার মনটা তো নুসরাতের জন্য পাগল হয়ে গেছে। আপনি যদি ওকে পটিয়ে দেন তবে আপনাকে আমি একটা ট্রিট দেব, যা খেতে চান তাই খাওয়াবো। মায়া একবার রাগে কাঁপতে শুরু করে। ও দাঁত কিরমির করে প্রিন্সের দিকে তাকায়। প্রিন্সের প্রতিটি কথা ওর রূপের অহংকারে বিষ ঢেলে দিচ্ছে। তুই এখান থেকে যাবি কিনা সেটা বল। তোর মতো একটা ইডিয়েট ছেলেকে আমি হেল্প করব আর তুই আমাকে ট্রিট দিবি? তোর ওই ট্রিট খাওয়ার মতো রুচি আমার নেই। নুসরাতকে নিয়ে দূরে গিয়ে মর। একদম চোখের সামনে আসবি না। যাবা এখান থেকে। ওকে ওকে, রেগে যাচ্ছেন কেন? আপনি যেমন বদমেজাজি আর খারস মেয়ে, তাতে আপনাকে নুসরাতের মতো ফুলের সাথে মানায় না। আসছি তাহলে। নুসরাতকে দেখলে আমার কথা বলবেন কিন্তু, আর রাখবেন না। রেখে গেলে মনে হয় আপনি আমার প্রেমে পড়েছেন। প্রিন্স কটকট করে হেঁটে চলে যায়। মায়া সেখানেই দাঁড়িয়ে থাকে। ওর ভিতরটা হিংসে আর অপমানে জ্বলছে। ও নিজেকে শান্ত করার চেষ্টা করে। প্রিন্স ওকে পাত্তা দেয় না। নুসরাতকে সুন্দরী বলে এই অপমান ও সহ্য করবে না। মায়া স্থির হয়ে ও প্রিন্সকে পটাবে। ও প্রিন্সকে নিজের প্রেমে পাগল করবে। আর তারপর যখন প্রিন্স ওর পায়ে লুটিয়ে পড়বে তখন ও প্রিন্সকে ছেড়ে দিবে। এটাই হবে প্রিন্সের আসল শিক্ষা। মায়া মনে মনে বলে, প্রিন্স, তুমি আমার রূপের জাদু দেখোনি। তোমাকে আমি আমার খেলনা বানাবো। ক্লাস শুরু হওয়ার ঘন্টা পরে সবাই যে যার মতো ক্লাসে চলে যায়। প্রিন্স ওর বন্ধুদের সাথে ক্লাসে বসে থাকলেও ওর মন পড়ে আছে মায়ার সেই রাগী চেহারায়। ও জানে মায়া এখন মনে মনে ছটফট করছে। ক্লাস শেষ হলে সবাই যখন বের হতে থাকে, প্রিন্স মাঠে এসে এক কোনায় একলা বসে থাকে। ও দেখছে মায়া ব্যাগ কাঁধে নিয়ে সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। প্রিন্স একটা শীষ দিয়ে মায়াকে ডাকে। এই যে শুনছেন মিস মায়া, একটু এদিকে তাকান, একটা জরুরি কথা ছিল। মায়া থামে। ও নিজেকে এখন খুব শান্ত দেখানোর চেষ্টা করছে। ও ধীর পায়ে প্রিন্সের সামনে এসে দাঁড়ায়। কি বলবি আবার? তোকে তো বললাম আমাকে আর বিরক্ত করবি না। আসলে হঠাৎ একটা কথা মনে পড়লো। নুসরাতের কি কি পছন্দ বলুন তো? ওর প্রিয় খাবার কি? ওর প্রিয় ফুল কি? আমি ওকে সারপ্রাইজ দিতে চাই। আচ্ছা, একটা কথা শুনুন। আমি দেখেছি ভার্সিটিতে আপনার কোনো ছেলে বন্ধু নেই। আপনি খুব একাকী থাকেন। চাইলে আমাকে আপাতত কিছুদিনের জন্য আপনার ছেলে বন্ধু মনে করতে পারেন, তবে ভয় পাবেন না। আপনি তো জানেনই আমি আপনাকে একটুও পছন্দ করি না। নুসরাতকে আমি ভালোবাসি, তাই আপনার বন্ধু হলে প্রেমের কোনো ভয় নেই। আমি নুসরাতকে ছাড়া আপনার মতো এই খারস আর বদমেজাজি মেয়ের প্রেমে জীবনেও পড়ব না। আপনি একদম সেফ আমার কাছে। মায়া মনে মনে হাসে। ও ভাবছে এবার সুযোগ এসেছে প্রিন্সের কাছাকাছি হওয়ার। বন্ধুত্বের সুযোগ নিয়ে ও প্রিন্সকে ঘায়েল করবে। আচ্ছা ঠিক আছে, বন্ধু হতে আমার সমস্যা নেই। নুসরাতের পছন্দের কথা জানতে চাও তো? শোনো, নুসরাত আইসক্রিম খুব পছন্দ করে আর ওর প্রিয় ফুল হলো সাদা গোলাপ। তবে একটা কথা মনে রেখো, আমার সাথে যখন থাকবে তখন যেন বেশি মাখামাখি না হয়। দূরে থাকবে সবসময়। আমি শুধু তোমাকে বন্ধু হিসেবে মেনে নিচ্ছি নুসরাতের জন্য। প্রিন্স ভ্রু উঁচিয়ে তাকায়। ও জানে নুসরাতের পছন্দ মায়া যা বলেছে তা নয়। মায়া নিজের পছন্দগুলোই বলছে। প্রিন্স মনে মনে হাসে। আচ্ছা বুঝলাম, আইসক্রিম আর সাদা গোলাপ নোট করে নিলাম, কিন্তু আপনি হুট করে এত ভালো হয়ে গেলেন কেন? সকালে তো চড় মারতে এসেছিলেন। সব কথার উত্তর দিতে আমি বাধ্য নই। আর আমাকে বেশি প্রশ্ন করবে না, ভালো লাগে না আমার। ওরা কথা বলতে বলতে ভার্সিটির মেইন গেট অবধি আসে। প্রিন্স বলে, আচ্ছা, খুব কি হবে ক্ষতি বারান্দায় দাঁড়িয়ে আমায় ভেবে আকাশ দেখো যদি? মানে? মানে এমন করে যদি নুসরাতকে বলি সে কি পড়বে? আবার নুসরাত? মায়া ওর গাড়িটার সামনে এসে দাঁড়ালো। তারপর বলে,
এবার থামো, আর আসবে না। এখান থেকেই আমি চলে যাব। মনে রাখবে যা বললাম, আর নুসরাতকে নিয়ে বেশি উড়বা না। মায়া কোনো উত্তর না দিয়েই গাড়িতে উঠে বসে। গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। প্রিন্স একলা দাঁড়িয়ে থাকে গেটের সামনে। ওর ঠোঁটে একটা বিজয়ের হাসি ফুটে ওঠে। ও জানে খেলাটা এখন জমবে। প্রিন্স হাঁটা শুরু করে। ও হোস্টেলের দিকে যাওয়ার রাস্তা ধরে এগোচ্ছে। কিছু দূর আসতেই তার মনে হয় কেউ ওকে অনুসরণ করছে। প্রিন্স কয়েকবার থেমে পিছনে তাকায়, কিন্তু কাউকেই দেখতে পায় না। একটু সামনে গিয়ে বাঁক নিতেই ও দেখতে পায় একটা ল্যাম্পপোস্টের আড়ালে একটা মোটা লোক দাঁড়িয়ে আছে। লোকটার পরনে ঢিলেঢালা পোশাক আর মাথায় একটা ক্যাপ। প্রিন্স আগে কখনো এই লোকটাকে ভার্সিটিতে বা আশেপাশেও দেখেনি। প্রিন্স যেদিকে যাচ্ছে লোকটাও সেদিকে ধীর পায়ে এগোচ্ছে। প্রিন্স হঠাৎ দাঁড়িয়ে লোকটার দিকে কয়েক কদম এগিয়ে আসে। প্রিন্স এগিয়ে আসতেই লোকটা দ্রুত পাশের একটা গলির ভিতর দিয়ে উধাও হয়ে যায়। প্রিন্স গলির মুখে গিয়ে দেখে লোকটা চিহ্নেও নেই। ওর বুকটা ধক করে ওঠে। মাহিন তো এখন নিখোঁজ, তবে এই লোকটাকে 3 দিন পার হয়েছে। এই 3 দিনে প্রিন্স যতবারই বাহিরে এসেছে ততবারই সেই মোটা লোকটাকে দেখেছে। লোকটা একটা ছায়ার মতো ওর পিছু নেয়। প্রিন্স যখনই ওর দিকে ঘুরে তাকায় বা ধরার চেষ্টা করে, লোকটা চোরের মতো কেটে পড়ে। প্রিন্স ওকে ডাকার চেষ্টা করলেও লোকটা কোনো সাড়া দেয় না। লোকটা কে আর কেনই বা ওকে অনুসরণ করছে তা প্রিন্সের মাথায় খেলে না। অনেক খুঁজেও লোকটার কোনো পরিচয় বের করতে পারে না প্রিন্স। মনের ভিতরে একটা চাপা উত্তেজনা আর ভয় নিয়ে আজ আবারও ভার্সিটিতে এসেছে ও। ভার্সিটির খোলা চত্বরে মায়া একাই বসে আছে। প্রিন্স ধীর পায়ে মায়ের দিকে এগিয়ে যায়। মায়ের সামনে দাঁড়িয়ে প্রিন্স হুট করেই ওর হাতটা নিজের হাতের মুঠোয় নেয়। মায়ের চমকে গিয়ে তাকাতেই প্রিন্স ওর চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে। বালিকা, তুমি যদি আমার কথা ভেবে ওই আকাশ পানে চাও, খুঁজতে থাকো নীল আকাশে আমার অস্তিত্ব, তবে কি খুব ক্ষতি হবে? প্রিন্সের মুখ থেকে এমন কথা শুনে মায়া বড় বড় চোখ করে ওর দিকেই তাকিয়ে থাকে। পুরো পরিবেশটা যেন এক মুহূর্তের জন্য থমকে যায়। প্রিন্স মায়ের চোখের মনি খুঁটিয়ে দেখে। মায়া কি বলবে সেটা শোনার জন্য প্রিন্স নিজেকে মনে মনে প্রস্তুত করতে থাকে। কি বললে কথাটা? কেন বললে? ওহ সরি, আসলে আমি ভাবছি নুসরাত যেদিন আসবে তাকে দেখে আমি এগুলো বলবো, তাই একটু ট্রায়াল দিচ্ছিলাম। আচ্ছা, মনে করো তুমি এখন নুসরাত, তাহলে চলো একটু রিহার্সাল করি। কি বলো? মায়ের রাগে নিজের হাতটা চেপে ছাড়ানোর চেষ্টা করে। ওর ফর্সা মুখটা রাগে আরও লাল হয়ে ওঠে। হাত ছাড়ো বলছি, একদম অসভ্যতামো করবে না, দূরে থেকো আমার থেকে। আর দেখি তোমার কত সাহস, কেমন পটাতে পারো। ঠিক আছে, ভাবলাম আমিই নুসরাত। এবার বলো কি বলবে। প্রিন্স এবার আলতো করে মায়ের হাত ছেড়ে দেয়। ও নিজের মাথাটা চুলকিয়ে একটা বোকা বোকা দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে থাকে। মায়ের ভ্রু কুঁচকে ওকে পর্যবেক্ষণ করে। কি হলো, চুপ কেন? কয়েকদিন ধরেই দেখছি নুসরাতকে নয়, আমি সামনে দিয়ে গেলে তুমি হাঁ করে তাকিয়ে থাকো। আমাকে গেট অব্দি এগিয়ে দিয়ে আসো, আমার পিছু নাও। কি ব্যাপার বলো তো? মেয়ে পটানোর সব কাজ তো দেখছি বেশ ভালোই শিখে রেখেছো। মায়া মনে মনে হাসে। ও ভাবে, চান্দু, আমি তো জানি তোমাকে আমি আমার প্রেমের জালে ফাঁসাবই, তুমি নিজেই ধরা দিচ্ছ। প্রিন্স এবার মুচকি হাসে। ওর এই হাসি দেখে মায়ের মনে হয় প্রিন্স ওকে নিয়ে খেলছে। মায়ের রাগের আভা ওর চেহারায় ছড়িয়ে পড়ে। মেয়েদের পটানোর সব কাজ শিখে রেখেছি কিনা জানি না, তবে আমার তো মনে হয় কোনোভাবেই আমি তা পারি না। বিশেষ করে তোমার মতো কাউকে ইমপ্রেস করা তো অসম্ভব। কাজের ধাপগুলো দেখলে তো বোঝাই যায় ইমপ্রেস করার জন্য তুমি বেশ ফাস্ট। নুসরাতকে পটানোর নাম করে আসলে তুমি কি করছো আমি সবই বুঝি। তাহলে আপনি কেন পড়ছেন না? নুসরাত তো নেই, আপনি না হয় একটু ইমপ্রেস হয়ে যান। চুপ করো একদম, বেশি বাড়াবাড়ি করলে না থাপড়িয়ে তোমার সব দাঁত ফেলে দেবো। যাও তো এখান থেকে, অসহ্য। কথাটা বলেই মায়া গটগট করে সেখান থেকে চলে যেতে থাকে। প্রিন্স হার মানার পাত্র নয়। ও দৌড়ে গিয়ে আবারও মায়ের সামনে দাঁড়ায়। মায়া আবারও সেই রাগী দৃষ্টিতে ওর দিকে চেয়ে থাকে। প্রিন্স যেন কোথা থেকে এক অদ্ভুত সাহস খুঁজে পায়। ও হুট করে আবারও মায়ের হাতটা শক্ত করে ধরে। মায়ের সাথে সাথেই একটা ঝটকা মেরে হাত ছাড়িয়ে নেয় এবং জোরে প্রিন্সের গালে একটা চড় বসিয়ে দেয়। ঠাস করে শব্দ হয়। প্রিন্স গালে হাত দিয়ে নিজের মুখটা সোজা করে। ওর সারা গায়ে যেন রাগের এক গরম স্রোত বয়ে যায়। মায়া ছাড়া অন্য কেউ এটা করলে এতক্ষণে পরিস্থিতির চরম অবনতি হতো।
প্রিন্স বুঝতে পারে ও যা করেছে তা চরখার মতোই বড় কিছু। বলা নেই কওয়া নেই, সোজা কোনো মেয়ের হাত ধরা বখাটেপনা ছাড়া আর কিছুই নয়। এত বেয়াদব কেন তুমি? বখাটেদের মতো আচরণ করছো কেন? নিজের সীমানা ভুলে যাচ্ছ বারবার। মায়া কথাটা বলে আবারও পাশ কেটে চলে যাচ্ছিল। প্রিন্সিপাল দ্রুততার সাথে মায়ের বাম হাত ধরে সোজা নিজের সামনে টেনে আনে। মায়ের চোখে মুখে এবার একটু ভয়ের ছাপ ফুটে ওঠে। আশেপাশে থাকা ছাত্রছাত্রীরা কৌতূহলী দৃষ্টিতে ওদের দিকেই তাকাচ্ছে। প্রিন্স বলে, বখাটে? ঠিক, তবে তোমাকে ভালোবাসি, যদিও সেই ভালোবাসার যোগ্যতা হয়তো আমার নেই। তবে যোগ্যতার বিবেচনায় ভালোবাসা নামক কোনো মধুর শব্দ গঠিত হয় না মিস মায়া। ভালোবাসা কোনো নিয়ম মানে না। হাত ছাড়ো বলছি, সবাই দেখছে বেয়াদব। তোমার সান্নিধ্যে আমার কাছে অসহ্য লাগে। এর ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম। তুমি জানো না তুমি কার সাথে খেলছো। আমার ফল সবসময় মিঠেই হয় মায়া। এই ওপরওয়ালা ছাড়া আমার জীবনে ফল কেউ তেতো করতে পারবে না। ওসব হুমকিতে প্রিন্স ভয় পায় না। হাত ছাড়ো বলছি। আর কে কি পারে না পারে সেটা সময় আসলে দেখতে পারবে। আমাকে টাচ করার জন্য তোমার হয়তো এই হাতটা নাও থাকতে পারে। প্রিন্স একটু শব্দ করে হাসে ও মায়ের হাতটা আরও শক্ত করে ধরে নিজের দিকে টেনে নেয়। মায়ের চোখে তখন রাগের আভা। প্রিন্স মায়ের মুখেও আরও কাছে মুখ নিয়ে আসে। মায়ের মুখে আজ হালকা মেকআপ, ওর গায়ের মিষ্টি সুবাস প্রিন্সের নাকে এসে লাগছে। প্রিন্স ফিসফিস করে মায়ের কানের কাছে বলে, তাহলে নুসরাত নয়, আপনাকে পটিয়ে ফেলি, কি বলেন? নুসরাতের চেয়ে তো আপনি বেশি চ্যালেঞ্জিং। কথাটা বলেই প্রিন্স ঝটকা দিয়ে মায়ের হাত ছেড়ে দেয়। সুন্দর ফর্সা হাতের গোছায় প্রিন্সের হাতের আঙুলের ছাপ বসে লাল হয়ে গিয়েছে। মায়ের যন্ত্রণায় আর রাগে মুখ কুঁচকে বলে, দূর হয়ে যাও তো আমার সামনে থেকে, তোমার মুখ আর দেখতে চাই না। কথাটা বলেই মায়ের দ্রুত পায়ে ক্লাসের দিকে চলে যায়। ভার্সিটিতে আজ অন্যদিনের চেয়ে ঝামেলা বেশি হচ্ছে। ভিপি মাহিন আরও দুজন ছেলে 10 দিন ধরেই নিখোঁজ। একদল লোক তাদের তুলে নিয়ে গেছিল আর তারপর থেকেই তাদের কোনো হদিশ নেই। এ নিয়ে মাহিনের দলের লোকেরা ভার্সিটিতে ঝামেলা শুরু করে দিয়েছে। চিৎকার, স্লোগান আর ভাঙচুরের শব্দে পুরো ক্যাম্পাস প্রকম্পিত হচ্ছে। মায়া আজ হালকা নীল রঙের একটা কামিজ পরে ভার্সিটিতে পা রাখতেই পরিস্থিতির ভয়াবহতা টের পায়। মাহিনের এক ঘনিষ্ঠ অনুসারী নাম যার রনি, সে দলবল নিয়ে মায়ের পথ আটকে দাঁড়ায়। রনি চোখে মুখে হিংস্র আক্রোশ। সে মায়ের দিকে তাকিয়ে বলে, এই যে মহারানী আসছেন, খুব তো ভাব নিয়ে চলিস তাই না? তোর জন্যই আজ আমাদের মাহিন ভাই নিখোঁজ। তোর এই রূপের মোড়ে পড়ে ভাই আজ বিপদে পড়েছে। তুই একটা শয়তান মেয়ে। তোর মতো অহংকারী আর বাজে মেয়ের জন্যই আজ ভার্সিটিতে রক্ত ঝরছে। তুই আসলে একটা ডাইনি। নিজের রূপ দেখিয়ে ছেলেদের নাচাস আর বিপদে ফেলিস। আজ তোকে কেউ বাঁচাতে আসবে না। রনি একটা ছুরি বের করে, তারপর মায়ের দিকে ছুরিটা মারতেই মায়ের সরে যায়। মায়ের হাত কেটে যায়। মায়া স্তম্ভিত হয়ে যায়। রনি আরও জঘন্য সব গালাগাল শুরু করে। আশেপাশের ভিড় মায়াকে ঘিরে ধরে। এমন সময় মায়ের খুব কাছে এসে রনি মায়ের হাত ধরে। মায়া কান্না করে দিয়েছে। ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হয় প্রিন্স। প্রিন্স কোনো কথা বলার সুযোগ দেয় না। ও জোরে রনির গালে একটা ঘুষি মারে। রনি টাল সামলাতে না পেরে পিছিয়ে যেতেই প্রিন্স আরেকটা ঘুষি মারে ওর চোয়াল বরাবর। রনি ছিটকে মাটিতে লুটিয়ে পড়ে গিয়ে গোঙাতে থাকে। প্রিন্সের বন্ধুরা এগিয়ে আসে তখন। প্রিন্সের এমন অবস্থা দেখে মায়া পুরো অবাক হয়ে যায়। প্রিন্স বলে, এই, মুখ সামলে কথা বলবি। কোনো মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি তোর বাপ মা শেখায়নি? আর একটা শব্দ উচ্চারণ করলে তোর জিভ আমি টেনে ছেড়ব। ভিড়ের ভিতরে তখন হুড়োহুড়ি আর মারামারি শুরু হয়ে গেল। মাইনের ছেলেরা প্রিন্সের দিকে এগিয়ে আসতে থাকে। তখন জয়রা ওদের পেটাতে শুরু করলো। হতে চাইলে সাধারণ ছাত্ররাও প্রতিবাদ শুরু করে। মায়া তখন ভিড়ের চাপে দিশেহারা। মায়ের হাত কাটার কারণে সে ব্যথায় কুঁকড়ে যেতে শুরু করে। প্রিন্স মায়ের হাত ধরে ভিড় থেকে টেনে বের করে আনে ও মায়াকে ভার্সিটির একদম শেষ মাথায় একটা নিরিবিলি বাগানের বেঞ্চে এনে বসালো। মায়ের হাত দিয়ে তখনও রক্ত ঝরছে। এখানে একদম চুপ করে বসে থাকুন, কোথাও নড়বেন না। আমি এখনই আসছি। অনেকটা কাটছে। কি যে করেন না আপনি। কোথায় যাবা তুমি? বাইরে অনেক ঝামেলা হচ্ছে প্রিন্স, তুমি একা যেও না।
প্রিন্স কোনো উত্তর দেয় না। ও দ্রুত ভার্সিটির গেটের বাইরে ফার্মেসির দিকে দৌড় দেয়। ফার্মেসির সামনে আসতেই প্রিন্সের মনে হলো কে যেন ওর দিকে তাকিয়ে আছে, আর চোখে তাকিয়ে দেখে সেই মোটা লোকটা আজও দূর থেকে ওকে দেখছে। লোকটা একটা গাছের আড়ালে দাঁড়িয়ে এক দৃষ্টিতে প্রিন্সের দিকেই তাকিয়ে আছে। প্রিন্সের মনে হাজারো প্রশ্ন জাগলেও এখন সেদিকে তাকানোর সময় নেই। ওর মাথায় এখন শুধু মায়ের রক্তমাখা হাতের ছবিটাই ভাসছে। প্রিন্স দ্রুত ফার্মেসি থেকে অ্যান্টিসেপটিক তুলা, ব্যান্ডেজ আর মলম কিনে নেয়। ও দ্রুত আবারও বাগানে ফিরে আসে। মায়া তখন ব্যথায় চোখ বুজে বসে আছে। প্রিন্স মায়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। ও দ্রুত সাবধানে মায়ের হাতটা নিজের হাতের উপর রাখে। একটু জ্বলবে, সহ্য করেন, হাতটা সরাবেন না। প্রিন্স মায়ের ক্ষতস্থান পরিষ্কার করতে শুরু করে। ও তুলা দিয়ে রক্ত মুছে দিয়ে মলম লাগিয়ে দেয়। ব্যান্ডেজ করার সময় ও মায়ের দিকে না তাকিয়ে খুব শান্ত স্বরে, খুব সিরিয়াসভাবে কথা বলতে শুরু করে। এই হাতে আপাতত পানি লাগাবেন না, ব্যান্ডেজটা যেন না ভিজে সেটা খেয়াল রাখবেন। আর দয়া করে কাউকে অকারণে অপমান করবেন না। এভাবে চললে আপনার উপর বিপদ বারবার আসবে। আপনি হয়তো অনেক শক্তিশালী, আপনার ক্ষমতা আছে, কিন্তু সবার মন একরকম হয় না। কেউ আপনাকে রিজেক্ট করলে সেটা বুঝিয়ে বলুন, কারণ কেউ যদি আপনাকে ভালোবাসে তার মানে এই নয় যে সে খারাপ। সে তার মনের কথা আপনাকে জানাতে এসেছে। সে অন্তত আপনার থেকে এতটুকু আশা করে যেন আপনি তার অনুভূতিকে সম্মান না দিলেও অন্তত অপমান করবেন না। মায়া অপলক দৃষ্টিতে প্রিন্সের দিকে তাকিয়ে থাকে। প্রিন্সের হাত দুটো খুব সতর্কভাবে ওর ক্ষতটা ঢেকে দিচ্ছে। প্রিন্স একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও বলতে শুরু করে। এ কদিন রিহার্সেল করেছি নুসরাতকে ভেবে নয়, আপনাকে সত্যি ভেবে করেছি। আমি সত্যিই জানি না আপনি আসলে কে, আপনার আসল পরিচয় কি, বা আপনার বাবা কি করে। তবে এইটুকু জানি আপনি আসলে অনেক সুন্দর। আপনাকে প্রথম দেখাতেই আমি প্রেমে পড়েছিলাম। আপনি এমন একজন মানুষ যাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলা যায়। এটা আপনার কোনো দোষ নয়, এটা আপনার ঐশ্বরিক আকর্ষণ। আমি আপনাকে ভালোবাসি বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি সেই ভালোবাসার মূল্য দেওয়ার যোগ্য নন। নুসরাত আসলে কিছুই না, তাকে আমি ইচ্ছে করেই আপনার সামনে প্রশংসা করেছি আপনাকে জ্বালানোর জন্য। নুসরাতকে আমি কখনোই পছন্দ করিনি। আমার পুরোটা ভালো লাগা জুড়ে শুধু আপনিই আছেন বা ছিলেন। মায়ের বুকটা হঠাৎই ধক করে ওঠে। প্রিন্সের প্রতিটি শব্দ ওর কানে তীরের মতো বিঁধছে, আবার মলমের মতো কাজও করছে। প্রিন্স ব্যান্ডেজের শেষ মাথাটা গিরা দিয়ে আটকে দিয়ে সোজা করে দাঁড়ায়। ওর চোখে এখন এক অদ্ভুত শূন্যতা। সে বলে, কিন্তু একটা সত্য কথা আজ মন থেকে বলছি, আপনার খারাপ লাগলেও আমার কিছু করার নেই। আপনি আসলে ভালোবাসা পাওয়ার যোগ্যই নন। আপনাকে সত্যিই ভালোবাসা চায় না, কারণ আপনি ভালোবাসার মূল্য দিতেই জানেন না। আপনি শুধু নিজেকে নিয়ে ভাবেন, নিজের জেদ আর অহংকার নিয়ে ভাবেন। যাই হোক, আমি আপনাকে বলছি না যে আপনি আমাকে ভালোবাসুন। আমি চাইও না আপনি আমার ভালোবাসা গ্রহণ করুন। এসব বাদ দেন। আমার সব অনুভূতি আসলে আপনাকে নিয়েই ছিল, কিন্তু আজ থেকে এসব নিয়ে আপনার সাথে আমার আর কোনো কথা হবে না। মায়া নিশ্চল হয়ে বসে থাকে। ও জীবনে অনেক প্রপোজ পেয়েছে, অনেক কথা শুনেছে, কিন্তু প্রিন্সের এই অদ্ভুত স্বীকারোক্তি ওর মনের একদম গভীরে গিয়ে আঘাত করে। ওর বুকটা হঠাৎই কেঁপে ওঠে। ও অনুভব করে এই 1 বছরের জুনিয়র ছেলেটা ওর মনে এমন এক অনুভূতির জন্ম দিয়েছে যে আগে কেউ কখনো পারেনি। কিন্তু মায়া জানে ওর জীবনটা সাধারণ নয়। ওর চারপাশের দেয়ালগুলো এত উঁচু যে ও চাইলেও কাউকে আপন করতে পারবে না। ওর পরিচয় আর ওর জীবনের অন্ধকার দিকগুলো কারোর সাথে ভাগ করে নেওয়া ওর জন্য একদম নিষিদ্ধ। মায়া কোনো উত্তর দিতে পারে না। ও মাথা নিচু করে নিজের ব্যান্ডেজ করা হাতের দিকে তাকিয়ে থাকে। ওর চোখে পানি টলমল করলেও ও সেটা পড়তে দেয় না। প্রিন্স আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। ও দ্রুত পায়ে সেখান থেকে চলে যায়। মায়া একাই বসে থাকে সেই বাগানে। ওর কানে বারবার প্রতিধ্বনিত হতে থাকে সেই কথাটি, আপনি আসলে ভালোবাসা পাওয়ার যোগ্য নন। 2 দিন পার হয়ে গেছে। প্রিন্স ইচ্ছে করেই 2 দিন ভার্সিটিতে যায়নি। প্রিন্স হোস্টেল থেকে বের হয়ে মেইন রোডের দিকে হাঁটছে। মনের ভিতরে মায়ের সেই রাগী মুখ আর নিজের করা সেই প্রপোজের স্মৃতিগুলো এখনও টাটকা হয়ে আছে। সে সত্যি সত্যি মায়াকে ভালোবেসে ফেলেছে। সে মায়ার কথা ভাবছে। ঠিক এমন সময় হঠাৎ একটা কালো রঙের গাড়ি এসে ওর সামনে ব্রেক কষে। প্রিন্স থমকে দাঁড়ায়।
এই গাড়িটা খুব চেনা। ঠিক সেদিনের মতো সেই কালো গাড়িগুলোর ভিতরে একটা গাড়ি দরজা খুলে 4 জন লোক নেমে আসে। সবার পরনেই ফর্মাল ড্রেস, চোখে সানগ্লাস। তাদের গরম দেখে সেদিনের মাহিনকে যারা পিটিয়েছিল ওদের কথা মনে পড়ে। প্রিন্স কিছু বুঝে ওঠার আগেই লোকগুলো ওকেই ঘিরে ফেলে। কোনো কথা নেই, কোনো কিছু বলা নেই, ওরা হঠাৎ করেই প্রিন্সের উপর ঝাঁপিয়ে পড়ে। জোরে একটা ঘুষি এসে প্রিন্সের নাকে লাগে। প্রিন্স টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। এই কি ব্যাপার? কি আপনারা আমাকে কেন মারছেন? আমার অপরাধ কি? প্রিন্সের কোনো কথাই তারা কানে নেয় না। 4 জন মিলে প্রিন্সকে পেটাতে থাকে। লাথি আর ঘুষির আড়ালে প্রিন্সের শার্টটা রক্তে ভিজে যায়। ও বারবার বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু এই লোকগুলোর শক্তির কাছে ও বড়ই অসহায়। প্রিন্সের আর্তনাদ রাস্তার মানুষের কানে পৌঁছলেও কারো সাহস হয় না এগিয়ে আসার। মিনিট 5 ধরে চলে এই তাণ্ডব। প্রিন্সের শরীর যখন নিস্তেজ হয়ে আসে তখন লোকগুলো ওকে টেনে হিঁচড়ে রাস্তার এক পাশে ফেলে দেয়। এরপর তারা পকেট থেকে ফোন বের করে কাউকে একটা কল দেয়। কিছুক্ষণ পরই সেখানে একটা প্রাইভেট অ্যাম্বুলেন্স এসে হাজির হলো। লোকগুলো প্রিন্সকে তুলে অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে নিজেদের গাড়িতে করে উধাও হয়ে গেল। হসপিটালের বিছানায় শুয়ে আছে প্রিন্স, নাকি অক্সিজেনের নল, হাতে স্যালাইন চলছে। বাইরে জয়, নাফিস আর শিহাব পায়চারি করছে। প্রায় 3-4 ঘন্টা পর প্রিন্সের জ্ঞান ফেরে। ও চোখ মেলে তাকাতেই দেখে বন্ধুরা ও চারপাশে দাঁড়িয়ে আছে। দোস্ত, তুই ঠিক আছিস তো? কি হয়েছে বলতো? কারা তোকে এমন করে মারলো? আমাদের সব খুলে বল, পুলিশকে খবর দেবো কিনা সেটা ভাবছি। এভাবে তোকে মারার সাহস কার আছে? প্রিন্স অনেক কষ্টে কথা বলার চেষ্টা করে। ও সারা শরীর ব্যথায় টনটন করছে। ও ভাঙা গলায় উত্তর দেয়, আমি কিছুই জানি না। 4 জন লোক হুট করে গাড়ি থেকে নেমে আমাকে পেটাতে শুরু করলো। আমি বারবার কারণ জানতে চাইলাম, কিন্তু তারা একটা শব্দও বলেনি, শুধু মারলো আর অ্যাম্বুলেন্সে তুলে দিল। তোরা কিছু জানতে পেরেছিস? জয় একটা লম্বা শ্বাস ফেলে প্রিন্সের বিছানার পাশে বসে। ওর চোখে মুখে এখন এক অদ্ভুত ভয়ের ছাপ। দোস্ত, একটা খবর দেওয়ার আছে তোকে। খবরটা শুনলে তোর মাথায় আকাশ ভেঙে পড়বে। মায়ের আসল পরিচয় আমরা জানতে পেরেছি। মায়া আসলে সাধারণ কেউ নয়। ও হলো প্রভাবশালী এমপি রশিদ খানের একমাত্র মেয়ে। প্রিন্স অবাক হয়ে জয়ের দিকে তাকিয়ে থাকে। ব্যথার কথা যেন ও মুহূর্তের জন্য ভুলেই যায়। কি বলছিস এসব? এমপি রশিদ খানের মেয়ে? ভাবতাম বড়লোক ঘরের মেয়ে। মায়া তো কখনো এমন কিছু বলেনি। মায়া ইচ্ছা করে নিজের পরিচয় গোপন রাখতো। ও সাধারণ ছাত্রীদের মতো থাকতে চেয়েছিল। মাহিনকে যেদিন তুলে নিয়ে গিয়েছিল, ওরা আসলে মায়ের ব্যক্তিগত বডিগার্ড ছিল। মায়া বডিগার্ডদের কখনো সরাসরি ভার্সিটির ভিতরে আনতো না, তবে ওরা সবসময় দূর থেকে ওকে ফলো করতো। ওর নিরাপত্তার জন্য ওরা আশেপাশে থাকতো। তার মানে আমাকে যে একজন মোটা লোক ফলো করতো, তোদেরকে তো বলেছিলাম সে কথা। সেই লোকটা কি তবে তাদেরই লোক? হ্যাঁ, একদম ঠিক ধরেছিস। ওটা ছিল এমপি রশিদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। সে গত কয়েকদিন ধরে তোর উপর কড়া নজর রাখছিল। তুই মায়ের সাথে কি করছিস, কি কথা বলছিস, সব রিপোর্ট সে এমপির কাছে পাঠাতো। রনিশ যেদিন ঝামেলা করলো, তারপর থেকেই এমপির লোকেরা খুব ঝামেলা করে এসে তারা মায়ের নিরাপত্তার বিষয়ে কোনো ঝুঁকি নিতে রাজি হয়নি। প্রিন্স এবার পুরো ঘটনাটা মেলাতে পারে। ও বুঝতে পারে মায়ের হাত ধরা আর সবার সামনে ওকে অপমান করার সাহস দেখানোর ফলস্বরূপ এই মার খেতে হয়েছে ওকে। ও, তার মানে সব এখন আমার কাছে ক্লিয়ার। এমপি রশিদ খান হয়তো জানতে পেরেছে যে এক সামান্য ছেলে তার মেয়েকে হাত ধরার দুঃসাহস দেখিয়েছে। আচ্ছা শোন, তোরা একটা বিশেষ অনুরোধ আছে তোদের কাছে। কি বলবি বল, আমরা তোর পাশেই আছি। ভার্সিটিতে মায়া যদি আমার বিষয়ে কোনো খোঁজ খবর নেয়, তবে তোরা বলবি যে তোরা কিছুই জানিস না। বলবি যে আমি হঠাৎ করে গ্রামে চলে গেছি, ঠিক আছে? একদম কিছুই বলবি না, ওকে? ওর গার্ডরা যে আমাকে পিটিয়েছে এই কথাটা ভুলেও মায়ের কানে দিবি না। ওদিকে ভার্সিটিতে মায়া পাগলের মতো প্রিন্সকে খুঁজছে। টানা 3-4 দিন কেটে যায়, কিন্তু প্রিন্সের কোনো দেখা নেই। ক্লাসে প্রিন্স নেই, ক্যান্টিনে নেই। মায়া বারবার জয়ের কাছে গিয়ে খবর নেওয়ার চেষ্টা করে। জয়, প্রিন্স কোথায়? ও কি আজ ভার্সিটিতে আসেনি? ওর ফোন তো বন্ধ পাচ্ছি, কি হয়েছে ওর? আসলে মায়া, আমরাও সঠিক জানি না। ও হঠাৎ করেই ব্যাগ গুছিয়ে গ্রামে চলে গেছে শুনলাম। কেন গেছে বা কবে আসবে কিছুই বলে যায়নি। ওর ফোনটাও বোধহয় নষ্ট হতে পারে। আমরাও চিন্তায় আছি। গ্রামে গেছে?
এভাবে হুট করে চলে যাবে কেন? ওকে কোনো ঝামেলায় পড়েছে? আমরা তোর গ্রামের ঠিকানাও জানি না মায়া আপু। ও কারোর সাথে কথা না বলেই চলে গেছে, কিন্তু আপনি কেন তাকে খুঁজছেন? না, এমনি। মায়া যেন নিজের অজান্তেই প্রিন্সের জন্য পাগল হয়ে যাচ্ছে। ওর মনে হচ্ছে চারপাশটা একদম ফাঁকা। প্রিন্সের সেই দুষ্টুমি ভরা হাসি ও সেই কথাগুলো শোনার জন্য মায়ের মন ছটফট করছে। আরও 2 দিন কেটে যায়। মায়া সারাক্ষণ বন্ধুদের জ্বালিয়ে মারে প্রিন্সের খবরের জন্য। ও বুঝতে পারে প্রিন্স নামের এই ছেলেটা ওর মনের ভিতর কতটা জায়গা করে নিয়েছে। ও অনুভব করে ও প্রিন্সকে ভালোবেসে ফেলেছে। আরও 1 সপ্তাহ পার হয়। অবশেষে নুসরাত আর সহ্য করতে পারে না। ও মায়ের এই অবস্থা দেখে সব সত্য বলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। নুসরাত মায়াকে বাগানে ডেকে নিয়ে আসে। মায়া, তুই নিজেকে আর কষ্ট দিস না। প্রিন্স গ্রামে যায়নি, ও হাসপাতালে ভর্তি আছে। কি বলছিস নুসরাত? হাসপাতালে কেন? কি হয়েছে ওর? অ্যাক্সিডেন্ট করেছে? নুসরাত একটা দীর্ঘশ্বাস ফেলে মায়ের চোখের দিকে তাকায়। কোনো অ্যাক্সিডেন্ট নয় মায়া, তোর বাবার গার্ডরা ওকে তুলে নিয়ে গিয়ে বেদম পিটিয়েছে। তোর বাবার কানে প্রিন্সের খবর যাওয়ার পর তার লোকেরা প্রিন্সকে প্রায় মেরেই ফেলছিল। হাসপাতালে আছে। ওর বন্ধুরা তোকে বলতে বারণ করেছে, কারণ প্রিন্স চায়নি তুই এটা জানিস। মায়া মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। ওর পৃথিবীটা যেন ওলটপালট হয়ে যাচ্ছে। ওর বাবা ও নিরাপত্তার নামে এই কাজটা করবে সেটাও জানে, কিন্তু প্রিন্সের সাথেও করবে সেটা ভাবতেও পারেনি। প্রিন্সকে ওর নিজের লোকেরাই এভাবে শেষ করে দিতে চেয়েছে। আমার গার্ডরা ওকে মেরেছে? আমার জন্য আজ ও হাসপাতালে? কেন এমন করলো ওরা? কেন? কারণ তুই এমপির মেয়ে। তোর বাবা হয়তো চায় না কোনো ছেলে তোর আশেপাশে থাকুক। মায়ের চোখে পানি টলমল করছে। ও আর 1 মুহূর্ত দেরি করে না। ও দৌড়ে গিয়ে নিজের গাড়িতে ওঠে। ড্রাইভারকে নির্দেশ দেয় নিজের বাড়ি যাওয়ার জন্য। হসপিটালের ভিতর 15টা দিন পার করে আজ একটু সুস্থ অনুভব করছে প্রিন্স। যদিও শরীরের ক্ষতগুলো পুরোপুরি শুকোয়নি, তবুও মনটা বড্ড হাঁপিয়ে উঠেছে। আজ সকালে হসপিটাল থেকে রিলিজ পাওয়ার পর ও ধীর পায়ে কিছুটা খুঁড়িয়ে খুঁড়িয়ে বাজারের মোড়ের দিকে এগোতে থাকে চা খাওয়ার জন্য। প্রকৃতির বাতাস ওর গায়ে লাগতেই একটা মুক্তির আনন্দ অনুভব করে। ঠিক এমন সময় হঠাৎ একটা নীল রঙের পুলিশের গাড়ি ওর একদম সামনে এসে ব্রেক কষে। গাড়ি দরজা খুলে নেমে আসে কয়েকজন পুলিশ সদস্য। সবার আগে থাকা পুলিশ মাহিন প্রিন্সের দিকে তাকিয়ে এগিয়ে আসে। এই যে ছেলে, তুমি কি প্রিন্স? প্রিন্সের বুকটা ধক করে ওঠে। 15 দিন আগে একদল গুন্ডার হাতে মার খেয়ে কোনো রকমে বেঁচে ফিরেছে ও। এখন আবার পুলিশের পাল্লায় পড়া মানে নতুন কোনো বিপদ। ও ভয়ে একটু পিছিয়ে যায়, কিন্তু নিজেকে সামলে নিয়ে উত্তর দেয়। জি স্যার, আমি প্রিন্স। কেন স্যার, কি হয়েছে? আমি কি কোনো অপরাধ করেছি? অত প্রশ্ন করো না, যা বলছি শোনো। সোজা গাড়িতে ওঠো, দেরি করলে ফল ভালো হবে না। কিন্তু স্যার, আমি তো গত 15 দিন ধরে হাসপাতালে ছিলাম। আমি তো সেখান থেকে বের হতে পারিনি। আমি কি করেছি? আপনারা আমাকে কেন ধরে নিয়ে যাচ্ছেন? অন্তত কারণটা তো বলুন স্যার। অফিসার মহিন এবার কড়া গলায় ছাড়ি দেয়। ওর চোখে চাহনি আরও কঠোর হয়ে ওঠে। বেশি কথা বলবে না। পুলিশকে উল্টো প্রশ্ন করতে লজ্জা করে না? চুপচাপ গাড়িতে ওঠো, না হলে টেনে হিচড়ে নিয়ে যাব। আমাদের কাছে অর্ডার আছে তোমাকে নিয়ে যাওয়ার। বেশি তেরিবেরি করলে লকআপে ভরে হাড়গোড় ভেঙে দেবো। প্রিন্স কোনো উপায় না দেখে অসহায়ভাবে পুলিশের গাড়িতে গিয়ে ওঠে। গাড়িটা স্টার্ট দিয়ে শহরের মূল রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। প্রিন্সের মাথায় হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। ও বারবার অফিসারের দিকে তাকিয়ে জানার চেষ্টা করে। স্যার, দয়া করে বলুন কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আমি কি কোনো খুনের মামলায় ফেসেছি নাকি অন্য কিছু? আপনারা কি আমাকে থানায় নিয়ে যাচ্ছেন? কি করবেন স্যার? শোনো ছেলে, বেশি পক করলে মাঝ রাস্তায় এনকাউন্টার করে দেবো। একদম চুপচাপ বসে থাকো। যেখানে নিয়ে যাচ্ছে সেখানে গেলেই সব বুঝতে পারবে। আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়ে করো না। প্রিন্স মুখ বুজে জানালার বাহিরে তাকিয়ে থাকে। ও লক্ষ্য করে গাড়িটা থানার দিকে না গিয়ে শহরের সবচেয়ে বড় আর ভিআইপি হসপিটালের গেট দিয়ে ভিতরে প্রবেশ করছে। গাড়িটা হসপিটালের মূল ভবনের সামনে থামতেই অফিসার মহিন দরজা খুলে প্রিন্সকে নামিয়ে দেন। দামো, এবার সোজা ভেতরে গিয়ে রিসেপশনে বলো 17 নম্বর কেবিনটা কোন দিকে। তোমাকে সেখানে যেতে হবে। কেন যাব স্যার? হাসপাতালে কেন আনেন আমাকে? আমি তো কেবল নিজের চিকিৎসা শেষ করে এলাম। এখানে কার সাথে যাব আমি? আমাকে কি আবার নতুন কোনো বিপদে ফেলছেন আপনারা? যা বলেছি তাই করো। বেশি টু শব্দ করলে আমার আবার মার পড়বে।
যাও ভেতরে ঢোকো। প্রিন্স বাধ্য হয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হসপিটালের ভিতরে প্রবেশ করে। ও রিসেপশনের ডেস্কে গিয়ে দাঁড়ায়। কাউন্টারে থাকা নার্স প্রিন্সের চেহারা দেখে একটু অবাক হয়। প্রিন্স শুনুন, 17 নম্বর রুমটা কোথায় বলতে পারেন? আমাকে পুলিশ এখানে পাঠিয়েছে। আপনি কি মিস্টার প্রিন্স? জি আমি। আচ্ছা, আপনি ডান দিকের করিডোর দিয়ে সোজা চলে যান। একদম শেষ মাথার বড় রুমটা 17 নম্বর রুম। আপনাকে ওখানে যেতে বলা হয়েছে। নার্সের কথা মতো ধীর পায়ে করিডোর দিয়ে হাঁটতে শুরু করে। রুমের সামনে পৌঁছতেই ও থমকে দাঁড়ায়। 17 নম্বর রুমের দরজার দুপাশে 4 জন সুঠামদেহের লোক কালো স্যুট পরে দাঁড়িয়ে আছে। প্রিন্সকে দেখা মাত্রই তারা যেন কেঁপে ওঠে। প্রিন্স চিনতে পারে এদেরকে। এরাই সেই 4 জন যারা 15 দিন আগে ওকে বাজারের মোড়ে পৈশাচিকভাবে পিটিয়েছিল। প্রিন্স রাগে আর ভয়ে পিছিয়ে যেতে চায়, কিন্তু অবাক করা কাণ্ড ঘটে। সেই 4 জন বডিগার্ড দ্রুত প্রিন্সের কাছে এসে ওর পা জড়িয়ে ধরে। স্যার, আমাদের মাফ করে দেন। আমরা জানতাম না যে আপনি ম্যামের এত আপন। আমাদের উপর অর্ডার ছিল, তাই আমরা ওটা করেছি। দয়া করে ম্যামের কাছে আমাদের নিয়ে কিছু খারাপ বলবেন না। আমরা হাত জোর করে মাপ চাইছি। প্রিন্স অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে থাকে। কি এমন হলো যে এই ছেলেগুলো আজ ওর পায়ে লুটিয়ে পড়েছে? ও কোনো উত্তর না দিয়ে হাত সরিয়ে রুমের ভিতরে প্রবেশ করে। রুমটা বিশাল, একদম ভিআইপি রুম। ভিতরে দামি সোফা, বড় টিভি আর এসিও আছে। বেডের কাছে সাদা পাঞ্জাবি পরা একজন লোক গভীর চিন্তায় মগ্ন হয়ে বসে আছে। লোকটা প্রিন্সকে দেখেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। প্রিন্স চিনতে পারে ওনাকে। শহরের প্রতিটি পোস্টার আর ব্যানারে এই লোকটার মুখ দেখা যায়। উনি আর কেউ নন, স্বয়ং প্রভাবশালী এমপি রশিদ খান। প্রিন্স কিছুটা ঘাবড়ে গিয়ে ওনার সামনে গিয়ে দাঁড়ায়। তাহলে শেষ পর্যন্ত এসেছো? তোমার মতো একটা সাধারণ ছেলের জন্য যে আমার জীবনে আর কি কি দেখতে হবে তা আমি ভাবতে পারিনি। ভাবতে অবাক লাগে যে আমার মতো মানুষের সম্মানের চেয়ে তোমার উপস্থিত আজ বেশি জরুরি হয়ে পড়েছে। স্যার, আমি কিছু বুঝতে পারছি না। আমাকে পুলিশ ধরে নিয়ে এলো। আপনার বডিগার্ডরা ক্ষমা চাইছে। কি হয়েছে স্যার? আমি কি অপরাধ করেছি? এমপি রশিদ কোনো উত্তর না দিয়ে হাতের ইশারায় সোফার পিছন দিকে দেখায়। প্রিন্স কয়েক পা এগিয়ে যায়। বিছানাটা চোখে পড়তেই প্রিন্সের হৃদস্পন্দন যেন বন্ধ হয়ে আসে। বিছানায় শুয়ে আছে মায়া। ওর ডান হাত আর বাঁ হাতে শক্ত ব্যান্ডেজ করা। মুখটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। চোখের নিচে গাঢ় কালো দাগ। ঠোঁটগুলো ফেটে গেছে। মায়ের এই জীর্ণ আর বিধ্বস্ত অবস্থা দেখে প্রিন্সের চোখে পানি টলমল করে ওঠে। সে ভাবতেই পারেনি সারা ভার্সিটির ক্রাশ মেয়েটা এভাবে জীর্ণ অবস্থায় পড়ে থাকবে। মায়া, ওর এই অবস্থা কেন? কি হয়েছে ওর? এমপি রশিদ ধীর পায়ে প্রিন্সের পাশে এসে দাঁড়ালো। ওনার গলার স্বর আজ কোনো দম্ভ নেই, আছে এক অসহায় বাবা দীর্ঘশ্বাস। চিনতে পারছো ওকে? এটা আমার একমাত্র মেয়ে মায়া। যেদিন থেকে ও জানতে পেরেছে যে আমার লোকই তোমাকে পিটি হাসপাতালে পাঠিয়েছে, সেদিন থেকে ও ভাত পানি ত্যাগ করেছে। ও নিজের হাত কেটেছে, সুসাইড করার চেষ্টা করেছে। 15 দিন ধরে ঠিকমতো খাবার পর্যন্ত মুখে তোলেনি। দিনটা শুধু তোমার নাম ধরে চিৎকার করে। ডাক্তাররা বলেছে ওকে যদি সুস্থ করতে হয় তবে তোমাকে ওর সামনে আনতে হবে। একজন এমপির মেয়ে হয়েও কি না তোমার মতো এক সাধারণ ছেলের জন্য নিজেকে শেষ করে দিয়েছে। আমার মান সম্মান সব আজ ধুলোয় মিশে গিয়েছে। প্রিন্স অপলক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে থাকে। ও ভাবতেই পারেনি মায়া ওকে এত গভীরভাবে ভালোবাসবে। মায়ের শুকনো মুখের দিকে তাকিয়ে প্রিন্সের বুকটা ফেটে যাচ্ছে। ও মায়ের শিউরে গিয়ে বসে ওর কপালে হাত রাখে। মায়া ঘোরের মধ্যেই চোখ মেলে তাকায়। প্রিন্সকে দেখা মাত্রই মায়ের চোখে যেন প্রাণের স্পন্দন ফিরে আসে। মায়ের চোখ দিয়ে পানি গড়াতে শুরু করলো। তুমি এসেছো প্রিন্স, আমি জানতাম তুমি আসবে। ওরা তোমাকে অনেক কষ্ট দিয়েছে, তাই না? আমাকে ক্ষমা করে দিও প্রিন্স। প্রিন্স মায়ের হাতটা আলতো করে ধরে। ও বুঝতে পারে এই 15 দিন শুধু ও একা কষ্ট পায়নি। মায়াও প্রতিটি মুহূর্তে মৃত্যুর সাথে লড়াই করেছে। রশিদ খান দীর্ঘশ্বাস ফেলে জানালার বাইরে দৃষ্টি ফেরায়। যে শহরের মানুষ তার নামে কাঁপে, সেই শহরের অঘোষিত সম্রাট আজ একজোড়া তরুণ তরুণীর আবেগের কাছে বড়ই অসহায়। তিনি ধীর পায়ে দরজার দিকে এগিয়ে যায় এবং যাওয়ার আগে শেষবারের মতো প্রিন্সের দিকে তাকিয়ে বলেন, তোমার কথাই বলো, আমি যাই। আমার মতো একজন মাফিয়া এমপি আর শেষ পর্যন্ত ভালোবাসার কাছে মাথা নত করে নিয়েছে। নিজের জেদ দিয়ে অনেক কিছু জয় করা যায়, কিন্তু সন্তানের চোখের পানি আর ভালোবাসা হারানো যায় না। তোমরা সময় কাটাও, আমি বাইরে আছি।
রশিদ খান বের হতেই প্রিন্স মায়ের মুখে হাত দেয়। ওর ডান হাতটা যে হাতে ও 20 দিন আগে ব্যান্ডেজ বেঁধে দিয়েছিল, আজ সেই হাতে ড্রিপ চলছে। প্রিন্স খুব সাবধানে মায়ের হাতটা নিজের হাতের মুঠোয় নেয়। হাতের স্পর্শ পেতেই মায়া ঢুলু ঢুলু চোখে তাকায়। প্রিন্সকে ঠিক মতো দেখে মায়ের সারা শরীরে যেন প্রাণের জোয়ার বয়ে যায়। মায়া কোনো কথা না বলে বসার চেষ্টা করে। প্রিন্স ওকে সাহায্য করতেই মায়ের সব শক্তি দিয়ে প্রিন্সকে জড়িয়ে ধরে। ওর কান্নায় ভেজা মুখটা প্রিন্সের কাঁধের উপর গুজে দেয়। প্রিন্সও মায়াকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। বাইরে থেকে রশিদ খান আড়াল থেকে দৃশ্যটি একবার দেখে, তারপর মাথা নিচু করে করিডোর দিয়ে হেঁটে চলে যায়। আজ এক পিতার দম্ভ তার সন্তানের ভালোবাসার কাছে পরাজিত। তুমি এসেছো প্রিন্স? আমি ভেবেছিলাম ওরা তোমাকে আমার থেকে চিরতরে কেড়ে নিয়েছে। আমার খুব ভয় করছিল। আমি যদি তোমাকে আর না দেখতে পেতাম তবে আমি মরেই যেতাম। প্রিন্স মাথার চুলে বিলি কেটে দিয়ে ওকে শান্ত করার চেষ্টা করে। ও নিজের গায়েও এখনও ব্যথা চিনচিনানি আছে, কিন্তু মায়ের এই বিধ্বস্ত চেহারা দেখে ও নিজের সব কষ্ট ভুলে গেল। চুপ করো মায়া, আমি তো তোমার সামনেই আছি। দেখো, তোমার প্রিন্স অত সহজে হার মানার পাত্র নয়, কিন্তু তুমি নিজের কী হাল করেছ? 15 দিন ধরে না খেয়ে নিজের ওপর আঘাত করে কি পেলে? আমাকে কি একটুও শান্তিতে থাকতে দিয়েছো তুমি? মায়া প্রিন্সের বুক থেকে মাথা তুলে ওর চোখের দিকে তাকায়। মায়ের চোখের নিচে কালি পড়লেও সেই দৃষ্টিতে আজ অনেক তৃপ্তি। তুমি ঠিক আছো তো প্রিন্স? তোমার গায়ে অনেক লেগেছে তাই না? আমার ওই গার্ডরা তোমাকে অনেক মেরেছে। আমি ওদের সবাইকে শেষ করে দেবো। তুমি কেন আমাকে বললে না যে যে ওরা তোমাকে এইভাবে তোমাকে মেরেছে? প্রিন্স মুচকি হাসে। মায়ার গাল থেকে গড়িয়ে পড়া পানি মুছিয়ে দেয়। আমি তো ঠিকই আছি, সামান্য কিছু থাপ্পড় খেয়েছি মাত্র, কিন্তু তুমি তো পুরো মরণপ্রণ যুদ্ধ শুরু করে দিয়েছিলে। আচ্ছা মায়া, তুমি কি সত্যি এই বকারে ছেলেটাকে এত ভালোবাসো যে নিজের জীবন দিতে পিছু হটলে না? মায়া আবারও প্রিন্সের হাতটা শক্ত করে ধরে। ভালোবাসা কি আমি জানতাম না প্রিন্স। তুমি তো আমাকে শিখিয়েছো যে ভালোবাসা মানে শুধু প্রপোজ করা নয়, বরং অপর মানুষের সম্মান আর অধিকার নিয়ে লড়াই করা। তুমি আমার জন্য মার খেয়েছো, আর আমি তোমার জন্য নিজেকে তিলে তিলে শেষ করেছি। এখন কি বিশ্বাস হচ্ছে যে আমি তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য? প্রিন্স দীর্ঘক্ষণ মায়ের চোখের দিকে তাকিয়ে থাকে। এরপর মায়ের কপালে একটা দীর্ঘ গভীর চুমু খেয়ে ফিস ফিস করে বলে, তুমি শুধু যোগ্য নয় মায়া, তুমি আমার জীবনের একমাত্র শ্রেষ্ঠ প্রাপ্তি। এখন থেকে আর কোনো লুকোচুরি নাই, কোনো ভয় নেই। এমপি রশিদ খানের মেয়ে হোক বা সাধারণ মায়া, তুমি শুধু আমার। এখন দ্রুত সুস্থ হয়ে ওঠো, আমাদের অনেক পথ চলা বাকি। মায়া হাসে। 15 দিন পর এই প্রথম ওর মুখে সেই মায়াবী হাসিটা ফিরে আসে। ও প্রিন্সের কাঁধে মাথা রাখে। মায়া আর প্রিন্স পাশাপাশি বসে আছে। প্রিন্স মায়ের ব্যান্ডেজ করা হাত আর পায়ের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। ওর চোখে একদিকে যেমন মায়া, অন্যদিকে একরাশ বিরক্তি আর অভিমান। এবার সব খুলে বলো তো মায়া, নিজেরে কি হাল করেছো? এই হাতে পায়ে ব্যান্ডেজ কেন? কেন নিজেকে এমন যন্ত্রণার মধ্যে ফেলে দিলে? মায়া একটা ম্লান হাসি দিয়ে প্রিন্সের হাতের ভিতর দিয়ে জড়িয়ে ধরে, তারপর বলে, যেদিন আমি জানতে পারলাম বাবার লোকেরাই তোমাকে মেরে হাসপাতালে পাঠিয়েছে, ওদের আমি সোজা বাবার কাছে গিয়ে চিৎকার করে তাকে জিজ্ঞেস করি, বাবা তোমার সমস্যা কি? তুমি কেন প্রিন্সকে মারলে? আমি কি তোমাকে বারণ করিনি ওর কোনো ক্ষতি করতে? প্রিন্স মায়ের হাতের আঙুলগুলো নিজের হাতের মুঠোয় নিয়ে আলতো করে চাপ দেয়। মায়া বলতে থাকে, বাবা তখন খুব স্বাভাবিকভাবেই বললেন, আমার মেয়ের আশেপাশে কোনো ফালতু ছেলে থাকতে পারবে না, আমার সম্মানের একটা দাম আছে। আমি অনেকক্ষণ বাবার সাথে তর্ক করলাম, শেষে সহ্য করতে না পেরে বলেই দিলাম, বাবা আমি প্রিন্সকে ভালোবাসি, ও যেমনই হোক আমি ওকেই চাই। বাবা তখন আমার দিকে ফিরে কঠিন গলায় বললেন, এটা অসম্ভব, আমার রক্ত থাকতে এটা কখনোই সম্ভব না। মায়া থামে, ওর গলাটা ধরে আসে। ও আবারও বলতে শুরু করে, এরপর আমি নিজেকে রুমে বন্ধ করে ফেলি। 7 দিন আমি এক ফোঁটা পানিও মুখে দিইনি। 3 রাত শুধু কেঁদেছি। যখন দেখলাম বাবা কোনোভাবেই গলছে না, তখন আমি সিদ্ধান্ত নিই আমি ব্লেড দিয়ে নিজের হাত আর পায়ের সবগুলো গভীর পোঁচ দিই। বাবা ডাকতে আসে আমাকে, সাড়া না পেয়ে বাবা তখন ভয় পেয়ে যায়। তারপর মনে হয় হাসপাতালে দেখি নিজেকে। সব শুনে প্রিন্সের হাত পা কাঁপতে থাকে। সে বলে, তুমি কি একটা পাগল মায়া? তোমার মাথায় কি একটুও বুদ্ধি নেই? কেন এমন পাগলামি করলে? একটাবার ভাবলেও না, যদি তোমার বড় কোনো ক্ষতি হয়ে যেত, রক্তক্ষরণে যদি তুমি মরে যেতে, তবে আমি কাকে নিয়ে বাঁচতাম? ভালোবাসা কি রক্ত দিয়ে প্রমাণ করতে হয়? মায়া
অবাক হয়ে প্রিন্সের বকুনি শুনছে। প্রিন্স থামে না, ও আরও কঠোর গলায় বলতে থাকে। শোনো মায়া, এমপি রশিদ খানের মেয়ে বলে তুমি হয়তো ভাবছো এটা বাহবার মতো কাজ করেছো, কিন্তু আমার কাছে এটা চরম বোকামি। নিজেকে শেষ করে দিয়ে ভালোবাসা পাওয়া যায় না। যদি আজ তোমার কিছু হয়ে যেত তবে আমি সারা জীবন নিজেকে অপরাধী মনে করতাম। খবরদার, এরপর যদি কোনোদিন নিজের গায়ে একটা আছড়া দিয়েছো তবে আমি তোমার মুখ আর কোনোদিনও দেখবো না, বুঝেছো? মায়া হঠাৎ ফিক করে হেসে দেয়। প্রিন্সের এই শাসন ওর কাছে পৃথিবীর সবচেয়ে মধুর সঙ্গীত মনে হচ্ছে। ও প্রিন্সের একদম কাছে সরে আসে এবং ওর হাতটা নিজের বুকে টেনে নেয়। বাবা, তুমি তো দেখি অনেক মার খেয়েও বড় বড় কথা বলছো। আমি যদি ওটা না করতাম তবে আজ তুমি এখানে থাকতে না। আর শোনো, আমাকে বকা দিয়ে লাভ নেই। তোমার জন্য আমি 1000বার ভাবতে পারি। এখন রাগ না করে আমাকে একটু ছড়িয়ে ধরতো। 15 দিন ধরে আমার খুব একা লেগেছে। প্রিন্স রাগ ধরে রাখার চেষ্টা করেও পারে না। মায়ের করুণ আর মায়াবী চোখের দিকে তাকিয়ে ও হার মেনে নেয়। ও মায়াকে নিজের বুকের সাথে টেনে নিয়ে ওর কপালে একটা দীর্ঘ চুমু খায়। তুমি একটা আস্ত পাগল মায়া, তবে এই পাগড়িটার জন্যই আমি বারবার মার খেতেও রাজি। এখন থেকে শুধু আমি তোমাকে বকবো। খবরদার, নিজের ওপর আর কোনো অভিমান করবে না। বাইরের পৃথিবীর সব শোরগোল যেন এই রুমের দরজায় এসে থমকে দাঁড়িয়েছে। এসির মৃদু বাতাসে রুমের আবহাওয়াটা এখন বেশ শীতল। বেডের উপর প্রিন্স আর মায়া একদম কাছাকাছি। প্রিন্সের এক হাত মায়ের কোমরে, অন্য হাতটা আলতো করে মায়ের চিবুক উঁচিয়ে ধরেছে। মায়ের নিঃশ্বাসের গতি এখন অনেক দ্রুত। ওর চোখ দুটো নিশাতুর আবেশে আধবোজা। জানো মায়া, এই 15 দিন যখন যন্ত্রণায় ছটফট করছিলাম তখন শুধু তোমার এই মুখটার কথাই মনে পড়ছিল। মনে হচ্ছিল একবার যদি তোমাকে ছুঁতে পারতাম তবে সব কথা সেরে যেত। মায়া কোনো উত্তর দেয় না। ও শুধু দু হাতে প্রিন্সের কলারটা খামচে ধরে ওকে নিজের আরও কাছে টেনে নেয়। ওর ফর্সা গালে দুটো এবার এক আদিম কামনায় লাল হয়ে উঠেছে। প্রিন্স মায়ের ঘাড়ের কাছে নিজের মুখ নিয়ে যায়। মায়ের গায়ে সেই চেনা মাদকতাময় সুবাসে প্রিন্স নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। ও ঠোঁট দুটো মায়ের কানের লতি ছুঁয়ে দিতেই মায়ের সারা শরীরে এক শিহরণ বয়ে যায়। তুমি জানো প্রিন্স, আমি কতটা মরিয়া ছিলাম তোমাকে পাওয়ার জন্য। আমি জানতাম তুমি ফিরে আসবেই। আজ থেকে তুমি শুধু আমার, পৃথিবীর কেউ আমাদের আলাদা করতে পারবে না। প্রিন্স মায়ের ঠোঁটের খুব কাছে গিয়ে থামে। দুজনের গরম নিঃশ্বাস একে অপরের মুখে আছড়ে পড়েছে। এক অদ্ভুত আবেশ খেলা করছে ওদের চোখের মণিতে। প্রিন্স মায়ের কোমর নিজের হাতটা আরও শক্ত করে চেপে ধরে ওকে নিজের শরীরের সাথে মিশিয়ে নেয়। মায়ের ঠোঁটের ডগায় প্রিন্স যখন নিজের অধিকার কায়েম করতে যাচ্ছিল, ঠিক তখনই মায়া হঠাৎ প্রিন্সের কানে ফিস ফিস করে বলে ওঠে, আচ্ছা প্রিন্স, তুমি কি জানো এই রুমে বাবা গোপনে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে? আমরা এখন যা করছি তার প্রত্যেকটা দৃশ্য বাবা নিজের লাইফ দেখছে। হয়তো এখন খুব মন দিয়ে আমাদের রোম্যান্স দেখছে। মায়ের মুখে এ কথা শোনা মাত্রই প্রিন্স যেন বৈদ্যুতিক শক খেলো। ও সারা শরীর মুহূর্তের মধ্যেই হিম হয়ে আসে। ও ঝটকা দিয়ে মায়ের থেকে অনেকটা দূরে সরে দাঁড়ায়। ওর কপাল দিয়ে ঘাম ঝরতে শুরু করে। ও আগা গোলা ও অগোছালো হয়ে নিজের শার্টটা ঠিক করতে থাকে। কি বলছো কি মায়া? এমপি সাহেব ক্যামেরা লাগিয়েছেন, উনি সব দেখছেন। ছি ছি ছি, আমি তো জানতামই না। তোমার বাবা তো আমাকে এখন জ্যান্ত মাটি দিয়ে দেবে। আমি তো শেষ। প্রিন্স চারিদিকে পাগলের মতো ক্যামেরা খুঁজতে থাকে। ওরে ভয়তো আর অপ্রস্তুত চেহারা দেখে মায়া আর হাসি চেপে রাখতে পারে না। ও খিলখিল করে হাসতে শুরু করে। প্রিন্স, তুমি কি আসলেই এত ভীতু? তোমার মুখটা দেখেছো একবার? একদম মনে হচ্ছে কোনো চোর ধরা পড়েছে। প্রিন্স ভ্রু কুঁচকে মায়ের দিকে তাকায়। ওর ভিতরটা এখনও ধকধক করছে। কি হলো, হাসছো কেন? ক্যামেরা কোথায়? মায়া হাসতে হাসতে বিছানা থেকে উঠে বসে। ও প্রিন্সের দিকে একটা বালিশ ছুঁড়ে মারে। আরে বোকা, আমি তো মজা করছিলাম। কোনো ক্যামেরা ট্যামেরা নেই। বাবা সব মেনে নিয়েছে বলেই তো আমাদের একা রেখে চলে গেছে। উনি এখন বাইরে বসে কফি খাচ্ছে। আমি শুধু দেখতে চেয়েছিলাম তুমি কি করো। আসো, এখন অনেক হয়েছে। অনেক দিন পর তোমাকে কাছে পেয়েছি। একটু প্রেম করি, তারপর তো শাশুড়ি বিয়ে। প্রিন্স একটা লম্বা শ্বাস ফেলে নিজের বুকটা শান্ত করে। বেয়াদব ফাজিল মেয়ে একটা। আবার হার্ট ফেল করানোর মতলব ছিল তোমার? একে তো এমপির মেয়ে, তার উপর আবার ওই রকম ভয়ঙ্কর রসিকতা। তোমাকে নিয়ে যে আমার কপালে আর কত কি আছে তা উপরালাই জানে। প্রিন্স আবারও মায়ের দিকে এগিয়ে যায়। মায়া এক গাল হাসি নিয়ে ওর দুহাত বাড়িয়ে দেয়। প্রিন্স এবার আর ভয় পায় না।
ও মায়াকে পাঁজা কোলে তুলে নিয়ে এক গভীর আলিঙ্গনে জড়িয়ে ধরে।